অগাধ নিবিষ্ট ঘুমে মগ্ন পিউয়ের মনে হলো কেউ তার দিকে চেয়ে আছে। চক্ষু পল্লবী নেই সেই অজ্ঞাত মানুষের, পলক ফেলছে না। এত কি দেখে, কেই বা দেখে? পিউয়ের ভুড়ো এক জায়গায় গুছিয়ে এলো, বিরক্ত হলো, শান্তির নিদ্রায় ব্যাঘাত ঘটায়। তৎপর চোখ মেলতেই মুখের সামনে দৃশ্যমান হলো একটি তামাটে চেহারা। পিউয়ের ভ্রু কুঞ্চন মিলিয়ে যায়, স্তব্ধ দুটো হরিণী দৃষ্টি। ধূসরকে এইভাবেই চেয়ে থাকতে দেখে লজ্জায় আড়ষ্ট হলো পরপর। ধূসর কিছু বলল না। পিউ হঠাৎ চোখ খোলায়, অপ্রতিভ দেখালো না তাকে, বরং একই রকম ঝুঁকে রইল সে। ফ্যানের প্রবল হাওয়ার প্রকাপে পিউয়ের ললাটে এসে চুল পড়ে। ধূসর সে চুল সরিয়ে দিল সযত্নে, পরপর দুই ঠোঁট নেড়ে জানালো। গুড মর্নিং। পিউ হা করে তাকায়, ভীষণ অবাক সে। তারপর হাসতে যাবে এর আগেই ধূসর চোখ মুখ পাথরের মতো শক্ত করে বলল। বেলা অবধি ঘুমানোর জন্য কেউ কক্সবাজারে আসে না। তৈরি হয়ে নিচে নাম, কুইক। পিউয়ের হাসিটা ফুটতে না ফুটতেই উবে গেল। ধূসর লম্বা পায়ে ত্যাগ করলো কামড়া। সে ফটাফট উঠে বসে, ছড়ানো চুল গুছিয়ে নেমে দাঁড়ায়। টেবিলের পাশে নিজের ফোন দেখে ধূসরের ওপর খুশি হলো ফের। এত ভয়ের চোটে রুমে রেখে এসেছিল, উনি নিয়ে এসেছেন মনে করে। পিউ ফোন তুলল হাতে। তানহা এখানকার আপডেট চেয়ে চেয়ে পাগল করে দিচ্ছে, অথচ স্ক্রিনে সাদিপের এতগুলো কল দেখেই চোখ কপালে তুলল। তড়িঘড়ি করে ব্যাক করলো তৎক্ষণাৎ। পিউয়ের নাম্বার দেখে অধৈর্য হাতে রিসিভ করলো সাদিপ। ওপাশ থেকে ব্যস্ত স্বরে ভেসে এলো। ভাইয়া কল দিয়েছিলেন? আমি একদম দেখিনি। সকাল সকাল ঘুমো ঘুমো বাচ্চা কণ্ঠটা ভেতর নাড়িয়ে দিল ছেলেটার। দীর্ঘ হেসে বলল, সমস্যা নেই। কেমন আছিস? ভালো, আপনি? মনে মনে বলল। তোকে ছাড়া যেমন থাকা যায়। মুখে বলল। এই তো এইরকম। খেয়েছিস? সাদিপের হাসি বেড়ে আসে। ভেবে নিল বাড়ির সবাইকে নয়, পিউ হয়তো তাকেই দেখবে। লজ্জায় বলছে না, বলল। আমি দিচ্ছি। পিউয়ের সদ্য ঘুম ভাঙা চোখ মুখ দেখে সাদিপের বক্ষ শীতল হলো। চোখ জুড়ালো, থেমে থেমে যাওয়া কণ্ঠস্বরে কথাবার্তা চালায়। এরপর নিচে নামে। পিউ বাড়ির সবার সাথে কথা বলল। দেখলো রিক্ত রাদীপও বাদ নেই। শুধু বাবা চাচুরা অফিসে থাকার কথা হয় না। তবে বাড়ির সবার একটাই কথা, জলদি ঘোরাঘুরি শেষ করে আয়, তোদের ছাড়া ভালো লাগছে না। কথাটা যেই বলেছে তাকেই চমৎকার লাগছে সাদিপের। এই কথাখানা মুখ ফুটে সে বলতে পারে না, যাক কেউ তার হয়ে বলে দিচ্ছে। প্রখর তাপের মধ্য দুপুর, ঘড়ির কাঁটায় টিকটিক করছে 1:30। অফিসে সবাই লাঞ্চ করতে ঝটপট উঠল। মারিয়া মনিটর বন্ধ করে ব্যাগের চেন খুলল। মা টিফিন দিয়েছেন ওকে, পরোটা আর ডিম পোস্ট হয়তো। খিদেও পেয়েছে বেশ। সে বাটি বের করতে গেল, এর মধ্যে সাদিপ এসে পাশে দাঁড়ায়। এই ম্যালেরিয়া, লাঞ্চ করবেন না? হৃষ্টচিত্ত তার। মারিয়া তাকালো, বাটিটা বাহিরে না এনে ঢুকিয়ে রাখলো আবার। মিহি কণ্ঠে বলল, না মানে হ্যাঁ। না মানে কি? চলুন একসাথে লাঞ্চ করি। মারিয়া চাইলো না বলবে, সাদিপের কাছাকাছি থাকা তার জন্য বিপজ্জনক। হৃদয় খুইয়ে বসে এমনি বিপদে আছে, এই বিপদ আর কত বাড়াবে সে? অথচ তাও ঠোঁট নেড়ে মানা করার সাধ্য হয় না, মঞ্চে সায় দেয় না। তার দোমনা ভাবমূর্তি দেখে সাদিপ কপাল বেঁকে বলল। কি হলো, বসে আছেন কেন? চলুন চলুন। মারিয়ার কোনো জবাবের তোয়াক্কা করল না, হাতটা অকপটে টেনে টুরে সাথে নিয়ে চলল। মারিয়া একটু অবাক হয়, হাতের দিকে চায় বিস্ময়ে। পরপর ভাবে সাদিপ তার মনের মানুষ হলেও সে তো ওই চোখে বন্ধু, হাত ধরা তাতে এমন কি? সাদিপ ক্যান্টিনে এসে থামলো, জিজ্ঞেস করলো, কি খাবেন? আপনি যা খাবেন তাই। আমরা কোনো পছন্দ নেই? মারিয়া মনে মনে বলল। আপনার পছন্দই আমার পছন্দ। মুখে কিছু না বলে মাথা নাড়ালো দুদিকে। সাদিপ হাসলো, ভাত মাংস সহ কয়েক পদ অর্ডার করলো। পরিচ্ছন্ন টেবিল বেছে বেছে বসলো। কথা চললো টুকটাক। তার মুখশ্রী জল জল করছে, যেন পূর্বাকাশে খুব ভোরে জেগে ওঠা শুকতারা। মারিয়া গভীর নজরে দেখলো সেই মুখ। ওনাকে আজ একটু বেশিই খুশি লাগছে না? ওয়েটার এসে খাবার দিয়ে গেলেন এর মধ্যে। গা থেকে ধোঁয়া ছাড়ছে সেসবের। সাদিপ প্রফুল্ল কণ্ঠে বলল, লুকিং ডিলিশিয়াস। তারপর খেতে শুরু করলো। কিন্তু মারিয়া তখনও চেয়ে। সাদিপ লোকমা তুলতে গিয়ে থামলো, তাকালো, ভ্রু কুঁচকে বলল, খাচ্ছেন না কেন? হ্যাঁ খাচ্ছি। তারপর মন্থর গতিতে হাত চালালো ভাতে। সাদিপের সাথে এক টেবিলে এর আগেও খেয়েছে সে ও বাড়িতে, কিন্তু আজ ব্যাপারটা আলাদা লাগছে খুব।
লোকটা এত খুশি, অথচ তার মন এত অশান্ত কেন? কি কারণ এর? দুজনের খাওয়া শেষ হয়। সাদিব ঠোঁট মুছতে মুছতে প্রস্তাব রাখলো। কফি? মারিয়া মাথা নাড়ে। তাহলে চা? হ্যাঁ। তবে আমিও জানি। দুটো দুধ চা এলো ওয়ান টাইম কাপে। ওরা তখনও সেই টেবিলেই বসে। মারিয়া একটু চুপ থেকে বলল, ধূসর ভাইয়ারা কবে ফিরবেন? কদিন পরেই। ওহ। সাদিব কাপে চুমুক দিতে দিতে আনমনে বলল। পিউ বাড়িতে নেই, আজ 2 দিন হলো। কথাটা ধীরস্বরে বললেও মারিয়ার কানে ঠিক পৌঁছায়। সে কাপের চায়ের দিকে চেয়ে হাসলো, খুব সামান্য মৃদু হাসি। সাদিব খেয়াল করে বলল, হাসছেন যে? মারিয়া নিশ্চুপ। সেকেন্ড খানেক পর করে সরাসরি তার চোখের দিকে চেয়ে শুধালো, আপনি পিউকে ভালোবাসেন তাই না? সাদিব চমকে উঠল। হতবিহ্বলতায় কিছুক্ষণ কথাই বলতে পারল না। তার লাল রাঙা ঠোঁট নড়ছে, দু চোখ জুড়ে রাজ্যের বিস্ময়। মারিয়া মুস্কি হাসলো, ভ্রুও নাচিয়ে বলল, মিথ্যে বললাম? সাদিব বোকা বনে গিয়েছে। কেশে গলা পরিষ্কার করে ঠিকঠাক হলো এবার। মুখ খুলতে গেলেই সে হুঁশিয়ার করল, ভালোবাসলে মিথ্যে বলতে নেই, স্বীকার করার মতো সৎ সাহস রাখা উচিত বুকে। সাদিফের দৃষ্টি বদলায়। অস্বস্তি আর অপ্রস্তুততা পাল্টে আসে সংকীয়তার হাবভাবে। সুদৃঢ় কণ্ঠে জানায়, হ্যাঁ বাসি। মারিয়া তৈরি ছিল, জানতো এরকম কিছু শুনবে, কিন্তু তাও বুকটা ভেঙে চুরমার হলো অকারণে। নিজের সন্দেহের তীর ঠিক জায়গায় ছোড়ার জন্য গর্বে ফুলে না ওঠা বক্ষ দুভাগ হলো পদক্ষেপ। খুব যতনে ভেতরে কষ্ট চেপে আপ্লুত হাসল সে। সাদিব আগ্রহ ভরে শুধালো, কিন্তু আপনি কি করে জানলেন এ কথা? কেউ জানে না, এমনকি পিউ নিজেও না। কে বলেছে তাহলে? কে বলবে? আমি আন্দাজ করেছি। কি করে? পিউয়ের দিকে আপনার তাকানো আর বদলে যাওয়া চাউনি দেখে। তাছাড়া আপনার চেহারাতেই ভেসে ওঠে আপনি ওকে ভালোবাসেন। সাদিব হাসল, যেন উড়িয়ে দিল যুক্তি। বলল, ভেরি ফানি। আমি যথেষ্ট নিয়ন্ত্রণে থাকি, তাহলে পিউ এতদিনে বুঝতে পারতো নিশ্চয়ই। মারিয়ার হাসি মোছেনি, ভীষণ গুছিয়ে সরাসরি বলল, হয়তো আমার মতো করে ওরা আপনাকে দেখে না। বলার সময় তার মুখভঙ্গি ছিল স্বাভাবিক, কিন্তু কণ্ঠে কি যেন মেশানো। সাদিবের অদ্ভুত লাগে, হাসিটা কমে আসে। মারিয়া খেয়াল করতেই মেকি উৎফুল্ল হয়ে বলল, তাহলে ঢিল আমি ঠিক জায়গাতেই ছুড়লাম মিস্টার সাদিব। আমার এলেম আছে বলতে গেলে। তাই তো দেখছি। কবে থেকে ভালোবাসেন পিউকে? সাদিব মনে করার ভঙ্গিতে বলল, ঠিক বলতে পারবো না, তবে যতটুকু মনে আছে, বৃষ্টিতে সবাই মিলে ভিজছিলাম। বাজপড়ায় পিউ আগড়ে ধরেছিল আমায়। সেবার প্রথমবার কিছু অনুভব হয়। পিউকে জানাবেন না? ভালো লাগতে শুরু করে, এরপর সময় গড়ালে ভালোবাসা। জানাবো। চেয়েছিলাম আগে আম্মুকে বলবো, সরাসরি বিয়ের প্রস্তাব দেবে বড় চাচুর কাছে, কিন্তু মাঝে পুষ্পর সাথে বিয়ের চক্করে এলোমেলো হয়ে গেল সব প্ল্যান। তাই এখন ওকেই আগে জানতে হবে। মারিয়ার গলার কাছে কান্না দলা পাকিয়ে ঘুরছে, যেন এখনই শ্বাসনালী ছিদ্র হয়ে বেরিয়ে আসবে। যাকে ভালোবাসে তার মুখে অন্য কাউকে ভালোবাসার কথা শুনতে কার ভালো লাগে? তারও লাগছে না, একটুও না। কষ্ট হচ্ছে এক সমুদ্র সমান কষ্ট। সাদিফ হঠাৎ নিজে থেকেই বলল, একটা সিক্রেট বলবো? আপনি তো আমার বন্ধু, সিক্রেট বলাই যাই, তাই না? যদি মনে হয় আমি আপনার বিশ্বাসের যোগ্য তবেই। আচ্ছা, 1 সেকেন্ড। সাদিব পকেট থেকে একটা ছোট্ট বক্স বের করলো, গাঢ় লাল রং তার। ঢাকনা খুলে মারিয়ার সামনে ঘুরিয়ে শুধালো, কেমন হয়েছে? সুন্দর। পিউয়ের জন্য নিশ্চয়ই। সাদিব অবাক কণ্ঠে বলল। আপনার হাইকি তো সুপ্রাস। মারিয়া হাসে, টেনে হিঁচড়ে বের করা হাসি। সাদিব বলল, আসলে কাল পিওর জন্মদিন, ভাবছি কালই ওকে এই আংটি দিয়ে মনের কথা জানাবো। মারিয়ার শ্বাস থামলো, রক্ত প্রবাহ বন্ধ যেন। তবুও সহজ স্বরে বলল, কিন্তু ও তো ঢাকাতে নেই। জানি তো, তাই জন্য আজকে অফিস যাওয়ার আগে বেরিয়ে কক্সের ফ্লাইট ধরবো। 12টার আগে পৌঁছালেই হবে, সবার আগেই উইশ করবো আমি। মারিয়া বুক হুহু করে কাঁদে, একটু থেমে শুধায়, পিউ অন্য কাউকে ভালোবাসে কিনা জানেন? কে পিউ? না না, আমি 100% শিওর ও কাউকে ভালোবাসে না। এসব বোঝে কি না তাই ঠিক নেই। তার প্রত্যয় অটল, আত্মবিশ্বাস কণ্ঠ। মারিয়া দীর্ঘশ্বাস ফেলল, ভাবল, আপনি দেখি কিছুই জানেন না। পিউয়ের আদ্যপ্রান্ত ঘিরে ধূসর ভাইয়ের নাম, সেখানে আপনার স্থান নেই একটুও না।
মুখে মধুর হেসে জানালো। শুভকামনা রইল। পুষ্প ছুটতে ছুটতে রুমে এলো। ইকবাল শার্টের বোতাম আটকাতে গিয়ে ওকে দৌড়ে আসতে দেখে থমকালো। জিজ্ঞেস করার আগে সে ঘন ঘন শ্বাস টেনে বলল। এই জানো জানো কি হয়েছে? ইকবাল দুপাশে ঘাড় নাড়ে, কৌতূহলী সে। পুষ্প চোখ বড় বড় করে বলল। কাল কাল পিউ আর ধূসর ভাই এক ঘরে ঘুমিয়েছে। ইকবাল তাজ্জব বনে বলল। কি? পিউয়ের রুমে তালা ঝুলছে। আমি ওকে খুঁজছিলাম, ভাইয়ার রুমের দরজা খোলা ছিল, ভাবলাম উনি উঠেছেন। ওকে দিতেই দেখি পিউ ওনার বিছানায় গভীর ঘুমে তলিয়ে। একটু পর ধূসর ভাইকেও দেখলাম জেল লাগাচ্ছেন চুলে। ইকবাল বিমূঢ়তায় পল্লব ঝাপটালো চোখের। কি বলছো? দুজোর তো এরকম নয়, ও তো ভালো ছেলে। পুষ্প ভ্রু বাঁকায়। তো আমি কখন বললাম ভাইয়া খারাপ? হুম হুম। এই এক সেকেন্ড, তুমি কি মিন করছো? ওরা এক ঘরে শুয়েছে বলে আমি ওসব ভাবছি? তাহলে? পুষ্প কটমট করে বলল। তোমার কি মাথায় ঘিলু নেই? আমি ওসব ভাববো কেন? আমি আমার ভাই বোনকে চিনি না। পিউ হয়তো রাতে ভয় পাচ্ছিল বা কোনো একটা কারণ হয়েছে বলে ও ঘরে ঘুমিয়েছে। তাহলে এভাবে হন্তদন্ত পায়ে এলে কেন মাই লাভ? এটা তো হেঁটে এসেও বলা যেত, তাই না? তুমি আসলে ঠিক কি মিন করছো নিজে বুঝছো তো? পুষ্প এ যাত্রায় নিভে গেল। মাথা চুলকে বোকা কণ্ঠে বলল। আসলেই তো, আমি যে কি বোঝালাম নিজেই জানি না। থাক, আমি যাচ্ছি, গিয়ে গুছিয়ে ব্যাপারটা দেখে আসছি। প্রতাপ সমেত ইকবাল হাঁটা ধরল। পেছনে পুষ্প বলল। বেশি গোছাতে গিয়ে ঘেঁটে দিও না আবার। আরে না না, আমি অত বেকুব নই। চালাকও নও। ইকবাল ফিরে তাকালো, বইয়ের দিক চাইলো ব্যর্থ চোখে। তারপর দীর্ঘশ্বাস ফেলে বেরিয়ে গেল। পেছনে পুষ্প ঠোঁট চেপে হেসে ওঠে। ধূসরও বেরিয়েছে তখন। ইকবালের সাথে অমনি মুখামুখি হলো। দুজনেই সেই মুহূর্তে থামে। ধূসরকে দেখতেই বলল। তোর কাছেই যাচ্ছিলাম, শোন। ইকবাল মাঝপথে বলল। কেন, হেল্প চাই? সাথে ভ্রু নাচালো সে। ধূসর বলল। হ্যাঁ, ওই সে আবার আটকে দিয়ে বলল। কি লাগবে, পরামর্শ? সাথে দাঁত দেখিয়ে দুষ্ট দুষ্ট হাসলো। যেই হাসিতে সন্দেহ জাগলো ধূসরের। ভ্রু গুটিয়ে বলল। কিসের পরামর্শ? সে চসূচক শব্দ করে বলল। ধূসর, আর নাটক করো না ভাইয়া, পদ্মা ফাঁস হয়ে গিয়েছে। ধূসর সরু করলো চোখ। কিসের পর্দা? ইকবাল মেয়েকে দীর্ঘশ্বাস ফেলে বলল। কে যেন আসতেই চাইছিল না, বলছিল তোর মাথায় খারাপ হয়ে গেছে ইকবাল, একটা কিছু বললেই হলো। পিউ কি করে আসবে? এটসেট এটসেট। তো তো নিজে আসবি না, পিউকেও আনবি না। আর যেই দুজনেই এলি একদম এক ঘরে। বাচ্চা মেয়ে ধূসর, অ্যাটলিস্ট বিয়ে অবধি ওয়েট করতে পারতি। ধূসর হতবম্ব চোখে চেয়ে রইল কিছুক্ষণ। পরপর দাঁত খিচে বলল। টেনে এক চড় মারবো তার ছেঁড়া কোথাকার। তোর আমাকে এমন মনে হয়? মনে হওয়ার কি আছে, সব তো সামনাসামনি দেখছি। দুধ কা দুধ, পানি কা পানি হয়ে গিয়েছে। সব সময় যেটা দেখি সেটা সত্যি হয় না। পিউ ভয় পাচ্ছিল বলেই। থামলো বলল। কিন্তু তুই এসব আজে বাজে কথা কবে থেকে শিখেছিস? আমি তো জানতাম আমাকে তোর থেকে ভালো কেউ চেনে না। ইকবাল হেসে ফেললো এবার। কাঁধ ধরে বলল। মজা করছিলাম বন্ধু, ডোন্ট বি সিরিয়াস। ধূসরের মেজাজ খারাপ হলো। নাক মুখ ফুলিয়ে বলে। তুইও যেমন তোর মজাও তেমন। হাতটা হাঁটিয়ে দিয়ে গজগজে রাগ সমেত হাঁটা দিতেই ইকবাল উদ্বেগ নিয়ে বলল। আরে আরে ধূসর, আমি মজা করছিলাম তো বন্ধু, ওই শালা। না না সুমন্দি, শোন না ভাই। ধূসর শুনল না, চলে গেল। ইকবাল জিভ কেটে ব্যস্ত পায়ে পিছু নিল তার। এই রে, চটে গেছে ছেলেটা। মজার ডোজ একটু বেশি হয়ে গেল। পিউ তীক্ষ্ণ চোখে পুষ্প আর ইকবালকে লক্ষ্য করেছে। এরা সেই গতকাল থেকে ফিসফিস করে কথা বলছে। বলুক, ওটা সমস্যা না, কিন্তু তাকে দেখলেই কুলুপ আটছে মুখে। কেন, ব্যাপারটা কি?
এরকম করার কি আছে? যেন বিশাল যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে দুজন, আর সে হলো শত্রুপক্ষের লোক। তাকে কিছু শোনানো পাপ, মহাপাপ। সে শুনতেও চায় না, দাঁড়িয়ে থাকলো দূরে। বেকুল চোখে একবার ধূসরকে খুঁজলো। সেই বিছানা ছাড়ার পর মানুষটাকে আর দেখেনি। কোথায় গেলেন উনি? সকাল থেকে তার সাথে একটাও কথা বলেনি, দুপুরে খাওয়ার সময়ও না, এমনকি সবার গ্লাসে পানি ঢেলে দিলেও তাকে দেয়নি। একবার ভুল করে চেয়েও দেখেনি ওকে। উনি কি কালকের ব্যাপার নিয়ে এখনো রেগে? পিউয়ের মন ভারী হয়ে আসে, বিষণ্ণতা ছাপিয়ে আসে বুক। নিজের উপর বৃতৃষ্ণায় গলবিল তেতো লাগে। পণ করে আর কোনোদিন কাঁপবে না, কাঁপবেই না। এর মধ্যে ইকবাল কাছে এসে দাঁড়ালো, খুক খুক করে কেশে মনোযোগ উদ্ধার করলো তার। বলল, কি পিউ পিউ, একা একা দাঁড়িয়ে কি করছো? পিউ আখিজোড়ার হদে সম্মুখে বহাল রেখে শুধালো, আচ্ছা ধূসর ভাই কোথায় গেলেন? কাজে হয়তো। পিউ বিড়বিড় করে হতাশ কণ্ঠে বলল। এখানেও কাজ? ইকবাল খেয়াল করলো ওর চেহারায় সুখ সুখ ভাব বিলুপ্ত প্রায়। ঘুরতে এসে এমন হলে হবে? তার মন ঘোরাতে সরাসরি প্রসঙ্গ তুলল সে। আচ্ছা পিউ, কাল তো তোমার জন্মদিন, বাইয়ার থেকে গিফট নেবে না? পিউ তড়িৎ বেগে তাকায়, কণ্ঠে অবিশ্বাস্য ঢেলে বলল, আপনার মনে আছে? হ্যাঁ, আমার কেন, পুষ্পরও আছে। পিউ হাসলো, ভেবেছিল কারোর মনে থাকবে না। বলল, আমি তো ভাবলাম কারোরই মনে থাকবে না। ইকবাল আকাশ থেকে পড়ার ভান করে বলল, কি বলছো? তোমার জন্মদিন আর আমি ভুলে যাব? এ হয়? তোমার একমাত্র দুলাভাই আমি, তুমি আমার একটি মাত্র শালিকা, ইহকালেও সম্ভবে। তারপর মাথায় হাত বুলিয়ে মোলায়েম সরে শুধালো, বলো কি চাই? শাড়ি? মেকআপ? অন্য কিছু? এই তোমার না একটা ল্যাপটপের শখ, চাই সেটা? না না, আমার কিছু চাই না ভাইয়া। ইকবাল ভ্রু গোছায়। কেন, ভাইয়াকে নিজের ভাবো না? এ বাবা, ভাববো না কেন? আসলে আমার তো সবই আছে, আপনারাও আছেন, আর কি চাই? বড়দের মতো কথা কেন? ছোট পিউ পিউ ছোট থাকবে সব সময়, বুঝলে? আচ্ছা এক সেকেন্ড, তোমার কোনো উইশ নেই যেটা ফুলফিল হলে তোমার মতো খুশি কেউ হবে না, এরকম কিছু? পিউ আনমনা হলো, সমুদ্রের জলের দিকে চেয়ে উদাস সরে বলল, আমার একটাই চাওয়া, ধূসর ভাইয়ের মুখে একবার ভালোবাসি শুনবো। হুঁশ ফিরতে লজ্জা মাথায় নামিয়ে নেয় সে। ইকবাল দাঁত বের করে হাসছে, যা দেখে লজ্জা দ্বিগুণ বাড়ল ওর। সে প্রমোদ কণ্ঠে বলল, বাবা কি প্রেম! আচ্ছা ধরো, দুশোর ভালোবাসি বললো, কি করবে তাহলে? পিউ দুপাশে মাথা নেড়ে হাসে, ভাবে আমি জানি পৃথিবী উল্টে গেলেও উনি কোনো দিন বলবে না। সাদীপ অফিস শেষ করে সোজাসুজি এয়ারপোর্টে এলো। সমস্ত নিয়ম কানুন শেষ করে নির্দ্বিধায় বিমানের দিকে এগোলো। তার 10 মিনিটের মাথায় আকাশে উড়ল তা। সরাসরি মেঘের দিকে একবার দেখে সিটে মাথা এলিয়ে দিল সে। ক্লান্ত লাগছে, 9 ঘন্টা অফিস করে এখন আবার এতটা পথের জার্নি। তখনই মানুষপটে ভাসলো পিউয়ের সুশ্রী চেহারা খানি। অমনি ক্লান্তি উবে যায়, ঠোঁটে ফুটলো স্মিত হাসি। বলল, আমি আসছি পিউ, তোর কাছে আসছি। তার মানে তুই আমার কথা রাখবি না ধূসর? ইকবালের কণ্ঠে যতখানি নরম, ধূসর ততটাই শক্ত গলায় বলল, না। পিউ খুব চায় তুই ওকে ভালোবাসি বল। ধূসর ক্লান্ত চোখে চেয়ে বলল, আমার দ্বারা এইসব হবে না ইকবাল। কেন হবে না? হওয়ালেই হবে। ভালোবাসিস না এমন তো নয়, তাহলে বলতে সমস্যা কোথায়? ধূসর পাল্টা যুক্তি দেখায়, ভালোবাসা মানেই জাহির করে বলা নয়, নিজের মধ্যে রেখেও ভালোবাসা যায়। তাহলে তুই সত্যিই বলবি না? বললাম তো না। ইকবাল মুখ কালো করে বলল, আমি পিউকে কত বড় মুখ করে বললাম আমার সম্মানটা রাখবি না? ইকবাল, ইকবাল, ডোন্ট বি আ চাইল্ড। দুটো কথাই অসমাপ্ত রেখে থেমে গেল। ইকবাল হেসে উঠে বলল, কি কথা পাচ্ছিস না আর? আমি কি করে, বলার কিছু থাকলে তো। ধূসর বিরক্ত হলো, চোখ মুখ গুটিয়ে বলল। যা মনে করিস তাই। ইকবাল রেগে যেতে যেতেও নিজেকে ঠান্ডা করে বুঝলো ধূসরের সাথে চোটপাট দেখিয়ে লাভ নেই। তাই শান্ত গলায় বলল, আচ্ছা ওকে দিবি বলে যেটা কিনেছিস সেটা দিয়েই শুরু কর। ধূসর চুপ করে গেল,
ভাবুক হলো তার মুখশ্রী, যেন সিদ্ধান্ত নিচ্ছে। জবাব দিচ্ছে না দেখে হাসি ফুটলো ইকবালের। বড় আশা নিয়ে বলল, তাহলে শুভশ্র শীঘ্রম। ধূসর নিশ্চুপ রইল খানিকক্ষণ, তারপর ঘাড় ফিরিয়ে ওর দিকে তাকায়। চিকন কণ্ঠে ভেসে ওঠে দুর্বোধ্য দুষ্প্রাপ্য হাসি। ইকবাল এতেই অনুভব করে বিজয়ের রেশ ধরেই নেয়। এবার হয়তো পিউ তার বহু আকাঙ্ক্ষিত কথাটি শুনবে। পিউ চুপচাপ বিছানায় পা গুছিয়ে বসে। আচমকা বাইরে ধূসর আর ইকবালের কণ্ঠ শুনেই সচকিত হয়। ছুটে রুম থেকে বের হলো। তারপর ধূসর ইকবাল কথা বলতে বলতে যাচ্ছে। পিউ দরজা টানতেই ওরা তাকালো। ওকে দেখে ইকবাল হাসলেও সঙ্গে সঙ্গে মুখ ফিরালো ধূসর। গটগট শব্দে এগিয়ে গেল তার লম্বা পা। পিউ আশাহত ন্যায় চেয়ে রইল সেদিকে। মনের আনাচে কানাচে ঝড় তুফান ডুবিয়ে দিল সব। ইকবাল কাঁধ উঁচু করে আবার চলে গেল। পিউয়ের চোখ ভিজে ওঠে। ধূসর ভাই এত রেগে যাবেন, কথা বন্ধ করবেন জানলে সে জীবনও এমন করতো না। সে ধীর পায়ে আবার বিছানায় এসে আছোয়া হলো। এর মধ্যেই পুষ্প ঘরে ঢোকে, হাতে বড়সড় প্যাকেট বক্স। আবার তার মেকআপ বহন করার বক্সটাও আছে। পিউ ওকে দেখে কান্না সংবরণ করে ঠিকঠাক হয়। পুষ্পের ঠোঁটে উপচানো হাসি, ঝলমলে মুখবিবর। সে সব জিনিসপত্র বিছানায় রাখে। এত কিছু দেখে পিউ অবাক হয়ে বলল, এইসব কি? পুষ্প সে কথার জবাব দিল না। প্যাকেট বক্স খুলে বের করলো একটা কালো জামদানি। কি সুন্দর কারুকাজ! পাল্টা প্রশ্ন ছুড়ল। কেমন এটা? পিউ মাথা ঝাঁকায়। ভালো। কবে কিনেছিস? আগে তো দেখিনি। আজকেই অনলাইন থেকে নিলাম। এক কাজ করো, ওয়াশরুমে গিয়ে পেটিকোট আর ব্লাউজ পরে আয়, আমি তোকে শাড়িটা পরিয়ে দেই। পিউ আশ্চর্য হয়ে বলল, আমি কেন শাড়ি পরবো? কোন সুখে? পার্টি আছে, আমাদের যেতে হবে সেখানে। এত কথা বলিস না, ধূসর ভাই তাড়াতাড়ি তৈরি হতে বলেছেন আমাদের। তো অন্য কিছু পরি, শাড়ি কেন? আমার হাঁটতে কষ্ট হয় খুব। বলতে বলতে চোখ নামালো সে। মনে পড়ল ধূসরের সেই স্টোরি লেখাগুলো। বুক ভারী হলো। যার আকর্ষণ পেতে সে শাড়ি পরতে মরিয়া, সে তো আজ ফিরেও দেখবে না। অভিমান করে আছে যে। আর এখন এত সাজগোজের ইচ্ছেও নেই। পুষ্প বলল, পড়তে সমস্যা কি? আর হাঁটতে হবে না তো অত। গাড়িতে যাব, গাড়িতে আসবো, তুই শুধু পড়বি ব্যাস। আমিও তো পড়ছি, তাই না? আমার এখন ভালো লাগছে না আপু, জোর করিস না। পুষ্প ধপ করে বিছানায় বসে বলল, ভালো, পড়তে হবে না, কত শখ করে আনলাম। আমার ইচ্ছে তো দামি নেই কারো কাছে, কে আমি, তাই না? বোনের থমথমে চেহারা পিউয়ের কমল হৃদয়ের দাগ কাটে। ইচ্ছের বিরুদ্ধে গিয়ে হেসে জানায়, আচ্ছা, পরে আসছি। সে ওয়াশরুমে ঢুকতেই পুষ্প যুদ্ধজয়ী হাসলো। হাত উপর নিচে ঝাঁকিয়ে বলল, ইস, পুষ্প লাল টুকটুকে লিপস্টিকটা বের করতেই পিউ নাক ছিটকে বলল, না না, এত করাটা না, হালকা পাতলা কিছু। সে চোখ পাকিয়ে বলল, চুপ। পিউ চেহারা উল্টায়। পুষ্প পাত্তাই দিল না, মন ভরে সাজিয়ে দিয়ে দম ফেললো। তারপর বোনের থুতনি ধরে বলল, মাশাল্লাহ, এটা আমার বোন না পরি? পিউ মুস্কি হাসলো। পুষ্প বলল, শাড়িটা তোর গায়ে এত মানিয়েছে। তারপর বিড়বিড় করলো, ধূসর ভাইয়ের পছন্দ আছে। পিউ সেটুকু শোনেনি। সে নিশ্চুপ হাতে কোলের ওপর রেখে সেদিকে চেয়ে এক ফাঁকে মুখ তুলে বলল, কখন যাব? 11:30টার বেশি বাজে যে। এই তো ওরা ডাকলেই। ওনারা কোথায়? নিচে। ঘড়িতে 11:50 ছাড়তেই পুষ্পের ফোনে মেসেজ এলো। চলে এসো, এদিকের কাজ শেষ। পুষ্প উঠে দাঁড়ালো চটপট, ব্যস্ত কণ্ঠে বলল, চল চল, ডাকছে। কখন ডাকলো? পরে শুনিস, আয়। যেতে যেতে আয়নায় একবার নজর বোলায়। ক্রিম রঙের মুখে কালো রং ফুটে ওঠা তাকে হুড়ের মতো লাগলেও তার কাছে কিছুই ঠেকে না। আপু যে কেন এত প্রশংসা করলো। পুষ্প এর মধ্যে ব্যতিব্যস্ত হয়ে তার হাত টেনে টুনে চলে। রুম লক করে লিফটে উঠে বোতাম টিপতেই পিউ বলল, আমরা তো গ্রাউন্ড ফ্লোরে যাব, টপ ফ্লোরে কেন দিলি? কাজ আছে রুপটপে। পিউ আর কথা বাড়ালো না। মন ভালো না থাকলে জিভ নাড়াতেও কষ্ট।
পুষ্প তাকে নিয়ে রুফটপে আসে। সেখানটা অন্ধকারে তলিয়ে সে সাবধান করলো। দেখে আছাড় খাস না আবার। পিউ কিছু বলল না। তার চোখে মুখে প্রগাঢ় জিজ্ঞাসা, এই অন্ধকার জায়গায় কিসের কাজ? আর সারা হোটেলে আলো জ্বলছে, এখানে কি হলো? কাল রাতেও তো এখানটায় খাবার খেয়েছিল। কি আলো চকচকে ছিল জায়গাটা। পুষ্প আগে ভাগে হেঁটে গেল, পিউ এগুলো পিছনে। তার গতি সুস্থির, তবে তিমিরের মাঝে কিছু দেখতে পাচ্ছে না। বোনকে ডাকবে, এর আগে চাঁদের জ্যোৎস্না আশেপাশের দালান কোঠার আলোতে যতটুকু স্পষ্ট হয় তাতে দুটো পুরুষ অবয়ব চোখে লাগে। পিউ ভ্রু কুঁচকায়, বিলম্ব ব্যতীত বুঝে নেয় একটা ছায়া ধূসরের, অন্যটা তবে ইকবাল ভাই। ওনারা না নিচে? তখন পুষ্পর কণ্ঠ পাওয়া যায়, আই পিউ। পিউ মনে প্রশ্ন রেখে এগোলো। কাছাকাছি যেতেই আচমকা জ্বলে উঠল লাইট। হঠাৎ এত আলো এসে ঠিকরে পড়ল মুখে। চোখ ধাঁধিয়ে গেল পিউয়ের। সহ্য করতে না পারায় কুঁচকে এলো চেহারা। হাত দিয়ে বাঁচানোর প্রচেষ্টা চালালো নিজেকে। টিপটিপে নেত্রে তাকাতেই ওরা হৈ হৈ করে টেনে টেনে বলল, হ্যাপি বার্থডে টু ইউ। পিউ চমকে ওঠে। 12টা বেজে গিয়েছে। বিস্মিত আখিতে আশেপাশে চাইতেই ফাঁকা হয় ঠোঁট। গতকাল এইখানটায় লোক গিজগিজ করা জায়গায় আজ শূন্য, কিন্তু সাজগোজ আর লাইটিংয়ের এক ফোঁটা কমতি নেই। তার উপর ইকবালদের সামনে গোলাকার টেবিলের মাঝ বরাবর রাখা বিশালাকার ভ্যানিলা কেক। কেকের ওপরে বসানো এক ফুটফুটে গাউন পরিহিতা প্রিন্সেস। পিউ বিমূর্ত। পিউ সবটা দেখতে দেখতে বলল, এত কিছু করেছেন আপনারা? ইকবাল জানালো, ইয়েস ম্যাম, আপনার জন্য এই গোটা রুফটপ আজ বুকিং করা হয়েছে, বুঝলেন? পিউ কৃতজ্ঞ হাসল। বিস্ময়কর দৃষ্টি কমিয়ে চাইতেই চোখাচোখি হলো ধূসরের সাথে। পরনে কালো শার্ট, ছাইরঙা প্যান্ট তার। একভাবে এদিকেই চেয়ে ওইভাবেই একবার তার আপাতমস্তক ঠান্ডা নজরে দেখল। খুরের মতো চাউনিতে মুগ্ধতার বান। সেই বানেই এফর ওফর হয় পিউয়ের ক্ষুদ্র দেহ। এমন মাদকের মতো তাকিয়ে থাকলে চলে? পিউ কুণ্ঠায় নুইয়ে পড়ে। ইকবাল অধৈর্য কণ্ঠে বলল, পিউ পিউ, 12টা বেজে 1, দাঁড়িয়ে না থেকে কেক কাটো, এসো। পিউ সোহার্ষে এগোয়। ইকবাল সরে তাকে জায়গা দেয় ধূসরের পাশে দাঁড়ানোর। পিউ ঝুঁকে ফু দিল মোমে। সেটা নিতেই হাততালি পড়ল ইকবাল পুষ্পের। তারপর প্লাস্টিকের ছুরিটা হাতে নিতেই ওপর থেকে সেই হাত মুঠোয় তুলে ধূসর শক্ত করে আঁকড়ে কেকে পোজ বসায়। পিউ পুরোটা সময় চেয়ে রয় তার দিকে। শেষ দিকে ধূসর আর চোখে ফিরল। মিলে গেল এক নজরে সম্মোহনী দৃষ্টি। তন্মধ্যে ধূসর ছোট্ট কেকের টুকরো ধরল তার মুখের সামনে। সে বিনা বাক্যে খেল। লজ্জা দ্বিধা কাটিয়ে এক টুকরো তার দিকেও ধরল। ধূসর তার দিকে চেয়ে এক হাতে কবজি আঁকড়ে সেটুকু খায়। পিউয়ের চোখে ভাসে পুরনো চিত্রপট, সেই প্রথম ধূসরকে ভাত খাইয়ে দেওয়ার মুহূর্তটা। এরপরে বাকিদের কেক খাওয়ায় সে। ইকবাল একটা র্যাপিং বক্স দিয়ে বলল, গিফট চাও না বলছো, কিন্তু আমি তো কথা শুনবো না, তাই এটা আমার পক্ষ থেকে। পিউ হেসে গ্রহণ করে সেই উপহার। ভার দেখেই আন্দাজ করল ইলেকট্রিক কিছু হবে। পুষ্প এরকম র্যাপিং বক্স দিয়ে বলল, এটা ওর পক্ষের, তবে তারটার আকার ইকবালের চেয়ে ছোট। তারপর ধূসরের দিকে তাকালো পিউ। সে চুপচাপ দাঁড়িয়ে। ইকবাল মিটিমিটি হেসে বলল, ও বোধহয় গিফট টিফট কেনেনি। পিউ মনে মনে বলল, উনিই তো আমার গিফট। মুখে বলল, গিফট না হলেও চলবে, আপনারাও যে কেন করলেন এসব? ইকবাল প্রসঙ্গ এড়িয়ে পুষ্পকে বলল, মাই লাভ, চলো আমরা নিচ থেকে খাবারগুলো নিয়ে আসি। সে বুঝতে না পেরে বলল, খাবার? ইকবাল চোখ টিপে ইশারা করে। পুষ্প সতর্ক কণ্ঠে বলে, ও হ্যাঁ হ্যাঁ চলো। পিউ তোরা দাঁড়া, আমরা এক্ষুনি আসছি। কোনরূপ হু হা না শুনেই ততস্থ বেরিয়ে গেল দুজনে। রুফটপের খোলা আঙিনায় এক ঝাঁক আলো, আর ধেয়ে আসা হাওয়ার মধ্যেই দাঁড়িয়ে থাকলো পিউ আর ধূসর। ইকবাল পুষ্প যায়নি। দুজন লুকিয়ে পড়ল আড়ালে। মাথা নামিয়ে উকি দিল ওরা কি করে দেখতে। পুষ্প ইতস্তত করে বলল, এভাবে দেখা কি ঠিক হবে? আমার না ভীষণ লজ্জা লাগছে। কেন? না মানে বড় ভাই আর ছোট বোনের প্রেম করা দেখবো তাই। ইকবাল তার চুল গুছিয়ে দিয়ে চাপা কণ্ঠে বলল, ওরা যে তোমার ভাই বোন, ওসব মাথা থেকে ঝেড়ে ফেলো মাই লাভ। মনে করো ধূসর আমার বন্ধু, আর পিউ ওর বউ।
সেই হিসেবেও আমি তোমার ভাবি, ওকে? পুষ্প অনীহ কণ্ঠে বলল। ধুর, তা আবার হয় নাকি? তাহলে চলো, চলে যাই। ইকবাল হাত টানতেই পুষ্প আটকে মিনমিনিয়ে বলল। না, দেখি থাক। সাদীপ হন্তদন্ত পায়ে হোটেলে ঢুকলো। হাত ঘড়িতে সময় দেখে চক্ষু চড়ক গাছ, 12টা পেরিয়েছে অনেকক্ষণ। এই রে, সবার আগে উইশ করা হলো না বোধহয়। সে এক প্রকার হুড়মুড়িয়ে গিয়ে দাঁড়ালো রিসিপশনে। দায়িত্বরত ছেলেটিকে শুধালো। এক্সকিউজ মি, সিকদার ধূসর মাহতাব নামে কেউ রুমে নিয়েছেন এখানে? ছেলেটি কিছুক্ষণ সূক্ষ্মভাবে পর্যবেক্ষণ করলো ওকে, তারপর সোজাসুজি বলল। সরি স্যার, আমরা এভাবে গেস্টদের ডেটা বাইরের কাউকে দেই না। না না, আমি বাইরের লোক নই, আমি ওনার ছোট ভাই। আর সাথে যারা এসেছে ওরা আমার বোন আর দুলা ভাই। আচ্ছা ওয়েট। বলে পকেট থেকে ফোন বের করলো সাদীপ। গ্যালারি ঘেটে পুষ্পর বিয়েতে তোলা তাদের গ্রুপ ফটো মেলে ধরলো ওনার সামনে। চেনা চেনা মুখগুলো স্পষ্ট সেখানে। তিনি বিশ্বাস করলেন এবার, বললেন। হ্যাঁ স্যার, নিয়েছেন। কত নম্বর রুম? 302, 303 আর 318, থার্ড ফ্লোর। কেন বেরিয়েছে? তবে ওনাদের এখন রুমে পাবেন না। না, আসলে ওনাদের সাথে আসা একজনের বার্থডে আজ, সেটা সেলিব্রেট করার জন্যই ওনারা পুরো রুফটপ বুক করেছেন। এখন সেখানেই। সাদীপ অবাক হয়, তবে ছোট করে জানায়। ওকে, থ্যাংক ইউ। তারপর হাওয়ার বেগে ছুটল। লিফটে উঠে ভাবলো একটা গোটা রুফটপ বুক করা বিষয় নিয়ে। এর মানে সবার মনে আছে পিউয়ের জন্মদিন আজ, পালনও করছে। তাহলে ওদের মধ্যে এই আংটি কিভাবে দেবে ওকে? তার হৃৎপিণ্ড লাফাচ্ছে, উত্তেজিত সে। পিউ জমে যাচ্ছে, তুষারের ন্যায় শীতল হচ্ছে শরীর। নার্ভাসনেস ভিতরটা ঢিপ ঢিপ করছে কেমন। একবার চোখ তুলে ধূসরের দিকে চাইল। সে মানুষটার ধারালো চাহনি। ওকে মাথা তুলে রাখার সাহস জোগাতে নারাজ, চটপট নামিয়ে নিল আবার। সেই ক্ষণেই ধূসরের পদযুগল এগিয়ে আসে। পিওর হৃদকম্পন জোরালো হয়। জোর করে শক্ত রাখলো নিজেকে, কিছুতেই কাঁপবে না, একদম না। ধূসর কাছে এসে থামলো। সাদা রঙের একটা ছোট্ট বক্স তার সামনে ধরে বলল। এটা তোর। ইকবাল টাস করে কপালে চর বসালো, বিধিবিষ্ট স্বরে বলল। আরে বেটা, কেউ এভাবে আংটি দেয়? হাঁটু মুড়ে দেবে না? আজব। পুষ্প বলল। আহা থামো, বিরক্ত করো না, দেখতে দাও। পিউ চোখ উঠায়। বাকি গিফট টেবিলে রেখে আংটির বক্স ধীরে সুস্থে হাতে নেয়। ঢাকনা খুলতেই উজ্জ্বল পাথর বসানো হীরের আংটিটা উকি দেয় সেখানে। পিউ বিস্ময়হত হয়ে সেই আংটি দেখে গেল কয়েক পলক। এটা কি ওর জন্য কিনেছেন ধূসর ভাই? উষ্ট্রপুটের আড়ালে ভালো লাগা গেথে আংটির বক্স হাতের মুঠোয় শক্ত করে চেপে ধরল সে। ইচ্ছে করছে বুকের মধ্যেই ঢুকিয়ে রাখতে। ধূসর ঘাড় ডলল বাম হাতে। তাকে অপ্রস্তুত লাগছে, বারবার খড়ে খড়ে ঠোঁট ভেজাচ্ছে জিভে। তারপর পিউয়ের দিকে তাকালো, কেমন খ্যাক করে বলল। এটা কি হাতে নিয়ে দাঁড়িয়ে থাকা জিনিস? এদিকে দে। পিউ ঘাবড়ে বিভ্রান্ত হয়ে এগিয়ে দিল। ধূসর ছো মেরে নিয়ে আংটি বের করে বক্স ফেলে দিল। দৈবাত আরো কাছে ঘেসে দাঁড়ালো। পিউ এর তুলতুলের হাতের নরম আঙ্গুল মুঠোতে নিল। বিনা দ্বিধায় সরু অনামিকায় প্রবেশ করলো নিজের প্রথম ভালোবাসার চিহ্ন। ইকবাল হতচেতন কণ্ঠে বলল। আরে বেটা, ঘুরিয়ে পেঁচিয়ে ঠিকই আংটিটা পরালা, দেখলে? পুষ্প চোয়াসূচক শব্দ করে বলল। উফ, তুমি থামবে? তোমার জন্য আমি এনজয় করতে পারছি না। সাদীপ ছটফটে পায়ে উপরে উঠল। যত এগোচ্ছে তার বক্ষ স্পন্দন বাড়ছে। হঠাৎ সিঁড়িঘরের চূড়ায় ইকবাল পুষ্পকে পেছন থেকে দেখে হাসি ফিরল ঠোঁটে। উচ্ছ্বসিত কদমে কয়েক কদম এগিয়ে ডাকতে গেলে এর আগে চোখ পড়ল সম্মুখে পিউয়ের আঙ্গুলে ধূসরের আংটি পরানোর দৃশ্য। তাকে থমকে রাখলো ওখানেই। পিউ একবার আঙ্গুলের দিকে দেখে ধূসরের চোখের দিকে দেখায়। সময় নিয়ে অপেক্ষা করে কিছু শুনতে চায়, অথচ মানুষটার রানী সেই দাঁড়িয়ে আশপাশ দেখছে। পিউ যেছে অধৈর্য, আকুল কণ্ঠে শুধালো। আর কিছু বলবেন না ধূসর ভাই? তার মনের মধ্যে নিরুত্তর বাজছে। একবার ভালোবাসি বলুন না ধূসর ভাই, শুধু একবার। সাদীপের ঘেমে যাওয়া দেহ শীতল হয়ে আসে। অজানা আশঙ্কায় ধরপড় করছে ভেতরটা। সে বিভ্রম সমেত দাঁড়িয়ে যখন, সেই সময় ইকবালের ফিসফিসে স্বরে কানে আসে। সে চাপা কণ্ঠে বলছে। বলে দে না ভালোবাসি, বল না হতচ্ছাড়া। আর কথা অপেক্ষায় রাখবি মেয়েটাকে। সাদীপ বাকরুদ্ধ, তার জিভ বিবশ, চোখ মুখ ফ্যাকাশে। ধূসর ভাই পিউকে ভালোবাসি বলবেন মানে?
পিউয়ের দৃষ্টিযুগল কাতর, তীর তীর করে অধর কাঁপছে, বগ্র হচ্ছে বুক। একবার চায় ধূসর ভালোবাসি বলুক, আজ শুনলেই সে ধন্য, আর না হলেও চলবে। আচমকা ধূসর কমর চেপে ধরল, অনুষ্ণ হাতের ছোঁয়ায় পিউ কেঁপে ওঠে। সেই টেনে ওকে কাছে নেয়, মিশিয়ে ধরে বুকে। গরম নিঃশ্বাসের তোপে পিউ চোখ বুজে ফেলল। এই দৃশ্য ইকবাল পুষ্প ফিক করে হাসে, অথচ সাদিব কিং কর্তব্য বিমর, মস্তিষ্ক থিতিয়ে এসেছে তার। তাকা পিউ। নিখাত কণ্ঠে নিবু চোখে তাকালো পিহু। অক্ষিপট স্থির হলো দুজনের। ধূসর গলার স্বর অপরিবর্তিত রেখে বলল, বিয়ে করবো তোকে, বউ হবি আমার। ইকবাল চোখ শিঙ্গে উঠিয়ে বলল, ওরে শালা, ভালোবাসা টাসাবাদ, সোজা বিয়ে। পুষ্প স্ফুট গলায় বলল, এই না হলে আমার ভাই। অথচ নিস্তব্ধ হয়ে পড়ল সাদিব। রক্তশূন্য চেহারায় ওদের দিকে চেয়ে রইল। হতবম্ব তার পৃথিবী ঘুরছে, টলছে পা, যন্ত্রণায় মুচড়ে উঠেছে কলিজা, গোটা আকাশ চূর্ণ বিচূর্ণ হয়ে ভেঙে পড়েছে মাথায়। পিউ ফ্যাল ফ্যাল করে চেয়ে থাকে, কথা ফুটছে না কণ্ঠরোধ। অবিশ্বাসও ছুটছে দুই অক্ষিতে। কিছু সময় কাটল ধূসরও তাকিয়ে। পিউর এই স্তম্ভিত চমৎকৃত চক্ষুযুগল, এই হা হয়ে থাকা অন্তর্ভেদে শান্ত লোচনে পরখ করে সে। কোনো রকম কোনো তাড়াহুড়ো নেই সেখানে, যেন সময় দিচ্ছে ওকে। পিউ ধাতস্থ হতে পারে না, এত দ্রুত এই বিস্ময় সামলানোর যোগ্যতা তার হয়নি। তার দৃষ্টি একই রকম, শুধু অধরদ্বয় নড়তে দেখা যায়, অনুনয় করে। আরেকবার বলুন। ধূসর যেন বাধ্য আজ, বিলম্বহীন বলল, বউ বানাবো তোকে, শিকদার ধূসর মাহতাবের বউ। শেষ করার আগেই পিউ বিদ্যুৎ বেগে আশ্রে পড়ল তার বুকের উপর। ইকবাল হাততালি দিতে গিয়েও পারল না, লুকিয়ে আছে মনে করে। তবে পুষ্প সে একে অন্যকে আগলে ধরল খুশিতে। এক যুগ খরার পর হঠাৎ এক পশলা বর্ষার সুখ পেয়ে হু করে কেঁদে ওঠে পিউ। সে কান্না বাঁধ ভাঙা, দুহাতে খামছে ধরে ধূসরের পিঠের শার্ট, ভিজিয়ে দেয় বক্ষপট। অথচ হাসল ধূসর, এক পেশি হাসি, তার বাঁধন ধীর। অমন আষ্টে পিষ্টে জড়িয়ে রেখেই মাথায় চুমু বসালো পিউর। সাদিফের থরথর করে পায়ের জমিন কাঁপে, কাঁপে সমগ্র শরীর। চশমার কোণ ছুঁয়ে এক ফোঁটা উষ্ণ জল গালে এসে নামে। বসতে এক খণ্ড বাকি নেই। ধূসর পিউ একে অন্যতে মত্ত, আর ওদের মাঝে সে তৃতীয় ব্যক্তি, স্রেফ তৃতীয়। মারিয়া ক্লান্ত হাতে বেল টিপল, তার চোখ দুটো জ্বলছে, বুক পড়ছে। আঁচলে হাত মুছতে মুছতে গিয়ে দরজা খুললেন রুজিনা। মেয়েকে দেখে প্রতিদিনের মতো শুভ্র হাসলেন। বিনিময়ে রোজকার দেয়া প্রাণবন্ত উচ্ছল হাসিটা হাসতে ব্যর্থ হলো সে। তবুও মায়ের খারাপ লাগবে ভেবে ভেতর থেকে হাতিয়ে আনলো এক টুকরো মলিন হাসি। বাজারের ব্যাগটা এগিয়ে দিল। রুজিনা তাতে একবার চোখ বুলিয়ে শুধালেন, এত রাতে বাজারে গিয়েছিলি? না, রাস্তায় পেলাম তাই এনেছি। কণ্ঠ ভীষণ ধীর স্থির তার, যেন শ্রান্তিতে মুদে আসছে সব। তাহলে ব্যাগ? মুড়ের দোকান থেকে কিনেছি। ও, চা খাবি? বানিয়ে দেব? না। আচ্ছা, ফ্রেশ হ, খাবার দিন। পরে খাবো। প্রতিদিন মারিয়া বসার ঘরের সোফাটায় পা তুলে বসে, মায়ের হাতে বানানো চা খেতে খেতে সারাদিনের ঘটনার বর্ণনা দেয়। আজ এই করেছে, সেই করেছে, চেষ্টা করে মায়ের মস্তিষ্ক ব্যস্ত রেখে তাকে হাসি খুশি রাখার। অথচ আজ নিজের হাসিই বিলীন। কোনো মতে উত্তর দিয়েই সোজা রুমে ঢুকলো সে। রুজিনা অবাক হলেন এতে। ও তো এরকম করে না, আজ কি হলো? শরীর টরীর খারাপ না তো? ভাবলেন গিয়ে জিজ্ঞাসা করবেন। পা বাড়াতে যাবেন, এর আগেই দৌড় চাপানোর শব্দ হয়। মারিয়া সশব্দে লক টেনে দিয়েছে। রোজিনা থামলেন। বিস্ময় প্রগাঢ় হলো এবার। নিশ্চিত কিছু একটা হয়েছে, না হলে রওনাকের মৃত্যুবার্ষিকী ব্যতীত মেয়েটা তো এমন নিস্তব্ধ থাকে না। মারিয়া কাঁধ থেকে ব্যাগ নামিয়ে রেখে বিছানার দিকে এগোয়, পা ঝুলিয়ে বসে। টলমলে চোখে চায় সাদা রঙের দেয়ালের পানে। অবিলম্বে ভেসে ওঠে সাদিফের শুভ্র আনল, ভীষণ সাদা দাঁত বের করে হাসার সেই চোখ জুড়ানো দৃশ্য। তার চোখের দৃষ্টি, কথার মাঝে থুতনিতে হাত বোলানোর অভ্যাস। পরপর কানে বাজে কিছু অনাকাঙ্ক্ষিত কথা। আমি পিউকে ভালোবাসি, আমি পিউকে ভালোবাসি। মারিয়া তৎপর হাতে দোকান চেপে ধরল। সহসা রক্ত জবার নেয় অধরখানি ভেঙে চুরে আসে। এরকম আশ্রে পড়ে বালিশে, মুখ গুজে হাউমাউ করে কেঁদে ওঠে। সেই কান্না বাড়ল
সাদিপের সঙ্গে একের পর এক কাটানো মুহূর্ত মনে করতেই বাড়ল আজ দুপুরে কথা ভেবে পিওর জন্য কেনা সাদিপের আংটিটা। তাকে সারপ্রাইজ দেওয়ার ঘটনা সবকিছু বিষের ন্যায় বিধে থাকলো গলায়। সে জানে পিউ কোনোদিন সাদিপের হবে না। ও ধূসর ভাইকে ভালোবাসে, কিন্তু তাও লোকটা তো পিউকে মন দিয়ে বসেছে। আর যার মনে অন্য কারো বসবাস সে ওর হবে হবে না। ভালোবাসলে তাকে সহজে ভোলা যায়, সাদিপ ও ভুলবে না। তার নেত্রযুগলে পিউর প্রতি সুগভীর ভালোবাসার কূপ দেখেছে মারিয়া। সেই কূপ হয়তো ভরাট হবে না, গোটা জীবনেও না। সে কাঁদতে কাঁদতেই বিড়বিড় করলো, একতরফা ভালোবাসার মতো বিষাক্ত, ভয়ার্ত আর রিক্ত অনুভূতি কিছুতেই নেই সাদিপ। সাদিপ সিঁড়ি বেয়ে নামছে, বিধ্বস্ত লাগছে তাকে। ফর্সা চেহারা লালিত, যেন চামড়া ফেটে রক্ত আসবে এখনই। বুকের ভেতরটা ছিঁড়ে যাচ্ছে ব্যথায়, মস্তিষ্ক থিতিয়েছে, সবকিছুটা হারিয়েছে নিয়রণ। তারা এতটাই বিকল যে লিফটের কথাও ভুলে বসলো সে। এত উঁচু দালানের দীর্ঘ সিঁড়ি একটা একটা করে নামলো সে। সাদিপ গ্রাউন্ড ফ্লোরে এলো, থামলো, অগোছালো চোখে চারপাশে তাকালো। যা চকচকে হোটেলের মধ্যেও তার হৃদয় ঘুটঘুটে তিমিরে ভরা। একটুও আলো নেই সেথায়। দীর্ঘ বিদীর্ঘ খুইয়ে যেদিকে চোখ যায় সাদিপ এগোলো। পথযুগলের দশাও টালমাটাল, মাদক মাতাল কোনো লোকও হয়তো এতটা ভারসাম্যহীন হয় না। কিছু দূর এগিয়ে খেয়াল হলো এটা সদর গেট নয়। সে দিশা হারিয়ে সুইমিং পুলের কাছে চলে এসেছে। সাদিপ পেছন ফিরে যায়, অথচ ফিরে যাওয়ার শক্তি কুলোয় না। ধপ করে বসে পড়ে পুলের আঙিনায়, সবুজ পরিচ্ছন্ন জলের দিকে অনিমিতি চেয়ে থাকে। তারপর সামনে ধরে মুঠোয় রাঙা সেই উপহার, যা পিউকে কোনো দিনও দেওয়া হবে না। সাদিপের আকাশ ভেঙে কান্না পায়, বক্ষে উথাল পাথাল ঘূর্ণিঝড়। কিছুক্ষণ ঠোঁট চেপে ধরে নিজেকে সংবরণের আশায় সে ঘুরে বালি ফেলে ডুকরে কেঁদে ফেললো সে। অধৈর্য হাতে চশমাটা টেনে দিয়ে খুলে আছাড় মারল। কাচের বস্তুটায় সহিত যেন তার হৃদয়টাও ভেঙে ছিন্ন ভিন্ন হলো। অস্পষ্ট আওয়াজ বেরিয়ে এলো কণ্ঠনালী ফুঁড়ে। হাহাকার হাহুতাশের এক তীব্র ভয়ানক কান্নাটা। ভালোবেসে ওপাশে মানুষটিকে হারিয়ে ফেলার কান্না, তাকে না পাওয়ার কান্না। কেন আমি ভালোবাসলি না পিউ? কেন আমি ভালোবাসলি না? আমি কি এতটুকু কাপ্পন্ন করেছিলাম তোকে ভালোবাসাই? আমার কি খামতি ছিল এখানে? বলে যা পিউ, বলে যা। কণ্ঠ ভগ্ন, রগ্ন শোনালো। সাদিপ কাঁদতে কাঁদতে পানির দিকে তাকায়। ব্যথিত দুই লোচনে ভেসে ওঠে ধূসরের বুকে পিউয়ের ঝাঁপিয়ে পড়ার দৃশ্য। তার মাথায় ধূসরের চুমু খাওয়া। সাদিপ চোখ খিচে বুঝে ফেলে, হাত দিয়ে বুকের বাম পাশে ঘষে, হাঁ করে নিঃশ্বাস নেয়। তখন মনে পড়ে মারিয়ার একটি প্রশ্ন, যদি জানেন পিউ অন্য কাউকে ভালোবাসে তখন? সাদিপ আকাশের দিকে চাইল, সাদ ভ্যাদ করে দেখা গেল না কিছু। তবুও সে বিড়বিড় করলো, এই দেখুন ম্যালেরিয়া, আমি কাঁদছি। পিউ অন্য কাউকে ভালোবাসে শুনে আমি অসহায়ের মতো কাঁদছি। দেখছেন আপনি, দেখছেন? কান্নার দমকে কাশি উঠে গেল তার। কাশতে কাশতে চিত হয়ে শুয়ে পড়লো সেখানে। ডান হাতের তালুতে রাখা আংটির বস্তার দিক ঘাড় ঘুরিয়ে দেখলো, সামনে এনে বলল, তোর আর কোনো কাজ নেই রে, আর কোনো কাজ নেই তোর। সেই শুয়ে থাকা দশার আংটির বক্সটাকে পুলের মধ্যে ছুঁড়ে ফেললো সাদিপ। ব্যস্ততা দেখিয়ে অতলে ডুবলো সেটা। সেই চিত্র অমর্ত্য চোখে চেয়ে চেয়ে দেখলো সে। তীর তীর করে ভূমিকম্পের ন্যায় অধর কাঁপছে তখনও। বক্ষ চূর্ণ বিচূর্ণ হচ্ছে ক্রমশ। কাঁচ ভাঙার মতো ঝরঝরে আওয়াজটা স্পষ্ট কানে বাজছে। আংটিটা একা নয়, যেন সাথে ডুবছে পিউ, ডুবছে তার এতদিনের লুকিয়ে পুষে রাখা না পাওয়া ভালোবাসা। দু প্রান্তে দুটো মানুষ যখন নিজেদের ভালোবাসা না পাওয়ার বেদনায় ছটফটায়, এক শতাব্দী কিশোরী সেখানে ভালোবাসার পাওয়ার আনন্দের দিশেহারা। একই দিন মারিয়া, সাদিপ, পিউ, তিনটে ভিন্ন মানুষ কাঁদছে। একে অন্যের সাথে প্রত্যক্ষ পরোক্ষ দশায় জড়িত এরা, অথচ কান্নার কারণগুলো কি ভিন্ন, আলাদা, ব্যতিক্রম। ধূসর অধৈর্য, সবসময় সব কাজে তার ধৈর্য ভীষণ কম, অথচ আজ তার এতটা সহ্য ক্ষমতা আগে দেখা যায়নি পিউকে একবারও বুকে থেকে সরানোর তারা। পিউ ফুপিয়ে কাঁদছিল, অল্প স্বল্প শব্দ আসছিল তাতে, পাওয়া যাচ্ছিল নাক টানার আওয়াজ। হঠাৎ সে শব্দ থেমে যায়, একটু আলগা হয় তার পিঠ, আঁকড়ে রাখা ওর শক্তপোক্ত মুঠোদ্বয়। বিষয়টা খেয়াল হতেই ধূসরের হাসিটা মুছে গেল, বেঁকে এলো জোড়া ভুড়ো, শরীরটাকে সামান্য ঝাঁকিয়ে ডাকলো, পিউ। সারা নেই। ধূসর সচকিতে সতর্কভাবে তার বুক থেকে পিউয়ের মুখটা তুলল। অমনি ওর মাথাটা হেলে পড়লো একপাশে, জ্ঞান হারিয়েছে, বসতেই পুষ্প আটকে ওঠে।
তস্ত্র এগোতে গেলেই ইকবাল আঁচল টেনে ধরল। কি করছো মাই লাভ? পিউ অজ্ঞান হয়ে গেল তো। আরে আমরা লুকিয়ে আসি না, এখন গেলে ধরা পড়ে যাব। পুষ্প নিঃসহায় বনে দাঁড়িয়ে থাকে, কাতর চোখে বনের দিকে চেয়ে রয়। অথচ ধূসর মুস্কি হাসল। পিওর নাকের ডগায় হীরের মতো চকচকে ঘামটুকু বৃদ্ধাঙ্গুলে মুছে নিল। চিকন উষ্ঠদয় এগিয়ে একটা দীর্ঘ চুমু আঁকলো তার বাম গালে। ইকবাল তৎক্ষণাৎ এক হাতে নিজের চক্ষু চেপে ধরে, পাশাপাশি ধরল পুষ্পটাও। পর মুহূর্তে 2 আঙ্গুলের ফাঁক দিয়ে চাইল, কটমট করে বলল, শালা মহা শয়তান, জেগে থাকলে মেয়েটাকে ধমকায় আর জ্ঞান হারালে চুমু খায়। পুষ্প ধ্যাত বলে চোখ থেকে ইকবালের হাতটা নামিয়ে দিল, বলল, আর কিছু দেখার দরকার নেই, পিউয়ের কাছে যাব আমি। আচ্ছা আচ্ছা। ইকবাল তাকে নিয়ে সিঁড়িতে নামলো, গলা ঝাড়লো, কণ্ঠ উঁচু করে বলল, ধূসর হয়েছে কি, খাবারটা একটু পরে দিয়ে যাবেন। সাথে ধূপধাপ পায়ে শব্দ করলো, বোঝালো তারা আসছে। ধূসর চটজলদি ঠোঁট সরালো, পিওর গাল থেকে চোখ মুখ স্বাভাবিক করলো। ইকবাল পুষ্প কিছুই হয়নি এমন ভান করে রুফটপের আঙিনায় আসে। পিউকে অচেতন দেখেই উদ্বিগ্ন কণ্ঠে শোধায়, কি পিওরের কি হয়েছে? কি করেছিস তুই ওকে? পুষ্প কোনোই দিয়ে গুঁতো দিতেই থতমত খেয়ে শুধরে বলল, না মানে কি বলেছিস তুই ওকে? ধূসর ঠান্ডা গলায় বলল। যা বলতে বলেছিলি তাই। ইকবাল দাঁত চেপে বলল, মিথ্যে বলিস না হতচ্ছাড়া, একদম মিথ্যে বলিস না, সব শুনেছি আমি। ফাজিলের সর্দার, যা শিখেছি একটা অক্ষরও তো বলিসনি। পুষ্পের ধ্যান জ্ঞান সব পিউর উপর। সে চিন্তিত কণ্ঠে বলল, ভাইয়া এখন কি হবে? পিউয়ের জ্ঞান ফেরাতে হবে তো। ওর কি শরীর খারাপ করলো না কি? কিছু হয়নি, আমি ওকে রুমে রেখে আসছি, তোরা খাবার ওখানে দিতে বলিস। ওরা মাথা দোলালো। ধূসর জ্ঞানহীন পিউকে পাজা কোলে তুলে নেয়। পুষ্প যত্র ইকবালের বাহু ধরে বলল, আমার বোনের কিচ্ছু হবে না তো? ইকবাল হাসলো, ওর দুগাল ধরে বলল, সামান্য কারণে এত ভয় পেতে নেই মাই লাভ, মাঝে মধ্যে এরকম হয়। স্নায়ুতন্ত্র অনাঙ্কৃত অবিশ্বাস্য কিছু পেলে তৎক্ষণাৎ গ্রহণ করতে পারে না। ভয় পেলে, আঘাত পেলে মানুষ অজ্ঞান হয়ে যায় না, এই বিষয়টা ঠিক সেরকম। পিওর 3 বছরের অপেক্ষার ফল আজ এইভাবে ওর কাছে আসায় একটু ওভারডোজ হয়ে পড়েছে। এতে আহামরি চিন্তার কিছু নেই, বুঝলে? পুষ্প বুঝতে পেরেছে, ভঙ্গিতে মাথা ঝাঁকালো। এখানকার সব কিছু নিয়ে নিচে এসো, আমি ধূসরকে দরজা খুলে দেই গিয়ে। ধূসর পিউকে নিয়ে ওর কামরাতে এসেছে। এখন মধ্যরাত, আবার চোখ খুলে নিজেকে একা রুমে দেখে ভয় না পায়, তাই কুকুর ডাকার আওয়াজ আজকেও তো কম নেই। পিউকে শুইয়ে দিয়ে এসি বাড়িয়ে কম্বল টেনে দিতে গেল, কিন্তু মাঝ রাস্তায় এসে থামলো তার হাত। পিউয়ের প্রসুপ্ত চেহারার দিকে অভিনিবিষ্টের মতো চেয়ে থাকলো। মনে পড়লো আজ দুপুরের কথা। দোকানে গিয়ে সে নিজে বেছে বেছে এই শাড়িটা কিনেছে। প্রত্যেকটা শাড়িতে পিউকে কল্পনা করেছে, কিন্তু যখন এটা হাতে নিল, কল্পিত পিউয়ের ললিত মুখখানির শোভা হুড়মুড় করে 4 গুণ বেড়ে যায়। আর একদণ্ড না ভেবে শাড়িটা নিয়ে এসেছে ধূসর। আর দেখো, তার ওই ক্ষণকালের অনুমানের চাইতেও মারাত্মক লাগছে মেয়েটাকে, যেন কালোর বেশে ঘুমিয়ে থাকা এক শুভ্র প্রতিমার মতো মায়াবী হুড়। ধূসর কম্বল পিউয়ের বুক সমান টেনে দিল, মাথায় হাত বোলালো। কান্নার দমকে লেপটে যাওয়া কাজল চোখের মেয়েটিকে পরখ করলো নিপুণ কৌশলে। পরপর পরিপূর্ণ প্রগাঢ় কণ্ঠে পড়ল। ধূসর বেশ অনেকক্ষণ মাথায় হাত বুলিয়ে দিল। যাওয়ার আগে পিউয়ের তুলতুলে হাত মুঠোয় তুলে উল্টো পাশে ঠোঁট ছোঁয়ালো। দরজা আটকানোর শব্দ পেতেই পিউ এপাশ ফিরে শুলো। বালিশটাকে শক্ত করে খামছে, শরীর গুটিয়ে নিল আরো। বিজয়ের ছলছলে ঋণিচিনি হাস্যমতে উঠল উষ্টপুট। নিশ্ছিদ্র আষ্টে বিন্দু হয় ভালোবাসার জালে। এই জাল সে স্বয়ং ধূসর ভাইয়ের বোনা, আর তার বহু সাধনায় ধূসরের ছুঁয়ে যাওয়া কপালে হাত ছোঁয়ালো পিউ। বক্ষ স্পন্দন দ্বিগুণ হলো আরো, সেও তেমন করে আওড়ালো। আপনার 1 ফোঁটা ভালোবাসা আমার বাগিচার সমস্ত নেতিয়ে পড়া ফুল জীবিত করতে যথেষ্ট ধূসর ভাই। আপনি যেমন তেমন রূপেই আপনাকে চাই আমার। আপনার একটু স্পর্শ, একটু ফিরে তাকানো, ওই অগাধ স্বরে একটা কথাই যে আমার 1 সমুদ্র প্রেমের শীতলতার আস্বাদন।
পিউয়ের মানসপটে ছবির ন্যায় ছাদের চিত্রপট ভাসে, মস্তিষ্ক নুয়ে পড়ে সৃষ্টিকর্তার নিকট কৃতজ্ঞতার ভারে। দু চোখ বুঝে প্রাণ ভরে শুকরিয়া আদায় করল সে। অবশেষে ধূসর ভাই মনের কথা জানলেন, বউ বানাবেন ওকে। ধূসর ভাইয়ের বউ শব্দটুকু ভাবলেও পিউর বুক কাঁপে শিহরণে। তার জ্ঞান লিপ্টেই ফিরেছিল, ইচ্ছে করে চোখ খোলেনি। তাকালেই তো সম্মুখীন হতো দুটো ঈগল চোখের। তখন কিভাবে তাকাতো সে, কি করে মুখোমুখি হতো এই লজ্জার, এই মিষ্টি যন্ত্রণার? পিউ চোখ বুঝলো, হঠাৎই প্রচন্ড ঘুম পাচ্ছে। কি আশ্চর্য, এতদিন যেই আশায় বুক বেঁধে বিনিদ্র কাটিয়েছে প্রতিটা রাত, আস্থা পেতেই আখি জোড়ায় রাজ্যের ঘুম নামছে। স্যার, এনিথিং রং? আপনার কি শরীর খারাপ লাগছে? পুরুষালী স্বরে চোখ মেলল সাদীপ। কার্নিশ বেয়ে ফ্লোর ছুঁয়ে জল ব্যস্ত হাতে মুছে উঠে বসলো। চশমা ভাঙার ঝাপসা দেখছে কিছুটা, তবে মুখের আদল পরিচিত ঠেকল। ও রিসেপশনিস্ট ছেলেটা। সাদীপ উঠে বসে জবাব দেয়, আমার রাইট। আপনার ফ্যামিলিকে পাননি? সাদীপ মাথা তোলে, বলার মতো কিছু খুঁজে পায় না। এই মুহূর্তে কথা বলারও আগ্রহ হচ্ছে না তার। আবার না বললেও বিপদ, সন্দেহ করতে কতক্ষণ। বলল, পেয়েছি। লোকটার ভেতর খসখস শুরু হলো। ইনি সত্যি ওই গেস্টদের পরিচিত তো? উল্টোপাল্টা কিছু ঘটলে কর্তৃপক্ষের নিকট তাকে জবাবদিহি করতে হবে। আগ্রহ ভরে ঝুদালো, তাহলে এখানে শুয়েছিলেন কেন? ওনারা তো রুমে চলে এসেছেন স্যার, মাত্র খাবার দিয়ে আসা হলো সেখানে। সাদীপ দীর্ঘশ্বাস ফেলে বলল, আমার কাছে হয়ে গেছে মিস্টার। রুবাত স্যার? মিস্টার রুরাত। আমি যে জন্য এসেছিলাম সেটা শেষ। ক্লান্ত লাগছিল, আবার আপনার হোটেলের এই জায়গাটা ভালো, তাই এখানে এসে সময় কাটাচ্ছিলাম। এতে সন্দেহ করার মতো কিছু হয়নি। রুরাত লজ্জা পেল, ভেতরে সন্দেহ ধামাচাপা দিয়ে হেসে ব্যতিব্যস্তভাবে জানতে গেল, না না স্যার, আমি তো এমনি। সাদীপ কথা কেড়ে বলল, ছাড়ানো সব, আমার একটু উপকার করবেন? বড় কাতর তার কণ্ঠ। রুরাত বলল, জি নিশ্চয়, বলুন। আমি যেখানে এসেছিলাম ওরা যেন না জানে। রুরাত বিভ্রান্ত কণ্ঠে বলল, কেন স্যার, ওনারা তো আপনার নিজের লোক, তাই না? সাদীপ মাথা ঝাঁকালো, বোঝালো হ্যাঁ, কিন্তু তার চোখে মুখে পরিষ্কার বেদনার ছাপ। রুরাত লোকটি কি বুঝলেন কে জানে। তিনি আর প্রশ্ন করলেন না, কথাও বাড়লেন না। তবে তখন কানে এলো সাদীপের কিছু বলি, যা থেকে নিউরে আসে সূক্ষ্ম ব্যথার আজ। তোকে সারপ্রাইজ দিতে এসেছিলাম, অথচ তোর দেয়া জীবনের সবচাইতে বড় সারপ্রাইজটা নিয়েই ফিরে যাচ্ছি পিউ। পিউ গভীর ঘুমে তলিয়ে। পুষ্প এসে ডেকে তুলল, শাড়ি পাল্টে মেকআপ উঠিয়ে একেবারে খাইয়ে দিয়ে ঘরে গেল নিজের। পুরোটা সময় পিউ টলছে। পুষ্প বিস্মিত না হয়ে পারল না। এরকম একটা দিনে একটা মেয়ে এত ঘুমায় কি করে? ইকবাল যেদিন তাকে অ্যাকসেপ্ট করলো, তার তো গোটা সপ্তাহ উত্তেজনায় ঘুম আসেনি। পিউটা যে কি! পিউ গুটিসুটি মেরে কুলবালিশ জড়িয়ে আবার ঘুমায়। এর মাঝে ধূসরের মুখখানি আর দেখা হয়নি। যখন চোখ খুলল তখন কাকভোর, চারপাশে ঠিকঠাক আলোও ফোটেনি, অথচ ফোন বাজছিল সামনে। শব্দে টিফানে ঘুমানো ধূসরও নড়ে চড়ে ওঠে। ঘুমে ব্যাঘাত পাওয়ার কপালে ভেসে ওঠে ভাঁজ। ফোন বালিশের নিচে ছিল। ভাইব্রেট শব্দ বিদ্যুৎ গতিতে কানে পৌঁছালো পিওর। ধূসরের ঘুম না ভাঙে তাই তড়িঘড়ি করে ফোন সাইলেন্ট করলো। স্ক্রিনে বাবার নাম্বার দেখে উজ্জ্বল হাসলো সে। রিসিভ করতেই আমজাদ হৈ হৈ কণ্ঠে বলল, শুভ জন্মদিন আমার ছোট মা, খুব সুখী হও জীবনে। পিউ আহ্লাদে গলে পড়ল। সচেতনভাবে ফিসফিস করে বলল, থ্যাংক ইউ আব্বু। আমজাদ আরো কিছু বললেন, অথচ হাঁ করার আগে ফোন ছো মেরে নিল মিনা। জন্মদিনের শুভেচ্ছা জানালেন। একে একে ওই একটা ফোন থেকে প্রত্যেকে তাকে উইশ করলো। আমজাদ আর ভাগেই পেল না, বারবার বলছিলেন, আরে তোমরা ফোন করো না, আমার মেয়ের সাথে আমার কথা বলতে দাও। কেউ কথা কানেই তুলল না। সবাই ব্যস্ত আলাপে। ধন্যবাদ দিতে দিতে পিওর হাঁপিয়ে যাওয়ার অবস্থা প্রায়। ধূসর বিরক্ত না হয় তাই আস্তে আস্তে কথা বলছে সে। পিউ সবার সাথে কথা শেষ করতে করতে আলোয় আলোয় প্রকৃতি ভরল। ফোন রাখতে যাবে, এর মধ্যে আবার রিংটোন বাজে। অজমল কল করেছেন। গত দুদিন হলো রাঙামাটি ফিরেছেন তিনি। পিউ রিসিভ করলে সেও লম্বা একটা শুভেচ্ছা জানালো। জিজ্ঞেস করলো কি চাই। পিউ জানালো, তুমি পরের বার এলে নেব। পরিবারের সবার সাথে আলাপ শেষ করে বুক ভরে শ্বাস নিল সে। একটা মেয়ে ঠিক কতটা ভাগ্যবতী হলে এমন একটা পরিবার পায়। পায় ধূসর ভাইয়ের মতো একজন ভালোবাসার মানুষ।
ফোন পাশে রেখে আর চোখে ডিভাইনের দিকে চাইল পিউ। ধূসর টান টান হয়ে ঘুমিয়ে সেখানে, শুধু মাথাটা ঘোরানো ফোমের দিকে। পিউ নিঃশব্দে বিছানা থেকে নামলো, পা টিপে এগোলো ওদিকে। ধূসরের মাথার কাছে ফ্লোরে বাবু হয়ে বসলো, তারপর গালে হাত দিয়ে চেয়ে রইল তার তামাটে মুখমণ্ডলে। ফেলে আসা 3 বছরের এই চোখ, এই নাক, এই ঠোঁট, এই গোটা মুখের গড়ন মুখস্থ করে ফেলেছে সে। যদি কেউ বলে চোখে কাপড় বেঁধে ধূসর ভাইকে আঁকতে হবে, নিঃসন্দেহে জয়ী হবে পিউ। আচমকা ধূসর চোখ মেলল, গভীর 2 লোচন প্রকট করে তাকালো পিউয়ের দিকে। হঠাৎ এইভাবে ওকে এত কাছে দেখে একটু চমকেছে, তবে সামলেওছে দ্রুত। হঠাৎ এইভাবে তাকানোয় পিউ ঘাবড়ে হেলে গেল পিছনে। ধূসরের ভ্রুয়ে মাঝে গাঢ় ভাঁজ পড়ল, গম্ভীর গলায় শুধালো, আমাকে দেখা ছাড়া তোর আর কাজ নেই? পিউ থতমত খায়, জিভ দিয়ে ঠোঁট ভেজায়, কি বলবে বুঝে উঠল না। তাড়াহুড়ো করে উঠে ছুটে বেরিয়ে গেল নিজের রুমের উদ্দেশ্যে। ফোনটাও নিল না। ধূসর বোকার মতো কিছুক্ষণ চেয়ে থাকলো দৌড়ের দিকে, তারপর দীর্ঘশ্বাস ফেলে উঠে বসলো। কালকের পরেও এই মেয়ের ওকে এত ভয়। সাদিব যখন বাড়ি ফিরল তখন চারপাশ নিস্তব্ধ, শুধু বসার ঘরের আলো জ্বলছে, বাকি সব অন্ধকার। কেউ ঘুম থেকে উঠেনি হয়তো। সে চুপচাপ নিজের ঘরে যায়, দরজা আটকে দেয়। জবা বেগম ঠিকই টের পেয়েছেন, কিছু লাগে কিনা জিজ্ঞেস করতে পিছন পিছন এলেন। তার আগে দরজা আটকাতে দেখে থমকালেন। ছেলে ক্লান্ত ভেবে আবার ফিরে গেলেন না ডেকে। সেই ভোর থেকে দুপুর গড়ালো, সাদিব নিচে নামেনি। সুইচ অফ ফোনে কোনো কল ঢোকেনি। রাদীপকে ডাকতে পাঠালেও সে আসেনি। শেষে চিন্তিত হয়ে পড়েন সকলে। জবা নিজেই খাবার গুছিয়ে উঠে এলেন 3 তলায়। রাদীপ ডেকে যাওয়ার পর আর উঠে দরজা লাগায়নি সাদিব। জবা ভিতরে ঢুকে খাবারের প্লেট টেবিলে রাখলেন। সাদিব উপর হয়ে বিছানায় ঘুমিয়ে, গায়ে তখনকার সেই প্যান্ট শার্টটাই। জবা বেগম কপাল কুঁচকালেন। অবাক লাগছে ওনার, এত গোছানো পরিপাটি নিট অ্যান্ড ক্লিন ছেলে সাদিব, অথচ জার্নি করে এসে জামা কাপড়ও ছাড়েনি আজ। এত সকালে রেখে যাওয়া গেঞ্জিটাও অফিস থেকে পরে না। শরীরটা কি একটু বেশি কাহিল? তিনি এসে ওর মাথার কাছে বসেন, আস্তে করে ডাকেন, সাদিব, খাবি না বাবা? সাদিব মাথা তুলল না, নড়লও না। জবা আবার ডাকলেন। বেশ কয়েকবার ডাকার পর সাদিব ভ্রু কুঁচকে যায়। চোখে মুখে ঘুমানোর রেশের বদলে দেখা যায় বিরক্তি। ভাঙা কণ্ঠে শুধায়, তোমাদের সমস্যাটা কি আম্মু? একটা মানুষকে একটু শান্তি দিতে এত কষ্ট তোমাদের? একটা দিন বাড়িতে নিজের মতো কাটাবো, তার উপায় নেই। জবা বেগম ভেতর ভেতর আহত হলেন। পরমুহূর্তে সাফাই দেওয়ার ভঙ্গিতে বললেন, তুই না খেয়ে আছিস বলেই। সাদিব কথা কেড়ে নিল, উঠে বসলো, তপ্ত কণ্ঠে বলল, এগুলো না খেয়ে থাকলে মরে যাবো না। তোমরা এত ডাকাডাকি না করে আমি প্লিজ একা থাকতে দাও। এত আহ্লাদ আমার সহ্য হচ্ছে না। জবা বেগম হতবাক হয়ে পড়লেন। প্রথমবার সাদিব তার সাথে উঁচু গলায় কথা বলল। চোখ ছলছল করে উঠল ওনার। নিঃশব্দে রুম ছেড়ে বেরিয়ে গেলেন। খাবার পড়ে রইল টেবিলে। সাদিব মায়ের যাওয়ার দিকে অসহায় চোখে তাকায়, তারপর সহস্রে মাথার চুল খামছে ধরে। শান্ত ভঙ্গিতে পিঠ এলিয়ে দেয় দেয়ালে। বারান্দার গ্রিল গলে চোখ যায় দূরে। সেই সূর্যের উজ্জ্বল রোশনির দিকে চেয়ে আওড়ায়, তোকে ভালোবাসা আমি কোনোদিনও বন্ধ করবো না পিউ, তবে বন্ধ করবে এই ভালোবাসা তোকে বোঝাতে চাওয়ার চেষ্টাটুকু। ইকবাল হাসছে, একবার পিউকে দেখে, আরেকবার ধূসরকে দেখে। যতবার ওর দিকে চোখ পড়েছে তার সাদা দাঁত দেখতে পাচ্ছে ওরা। পিউ কয়েকবার জিজ্ঞাসা করলো, কি হয়েছে, হাসছেন কেন? ছেলেটা দুপাশে মাথা নাড়ে, তখন কিছু বলে না, শুধু হাসে। পিউ শেষমেশ হাল ছাড়লো, আর জিজ্ঞেস করবে না, সিদ্ধান্ত নিল। ও তো আর জানে না গতকাল তার আর ধূসরের সমস্ত কাণ্ড কারখানা মনে করেই হাসছে ইকবাল। ধূসরের সামনেও বারবার একই কাজ করলো। সে রেগে মেগে বলল, গাধার মতো হাসবি না। ইকবাল যুক্তিবিদের মতো বলল, তোর মতো জ্ঞানীর কাছে এরকম ভুলভাল কথা আশা করা যায় না তুষর। গাধারা কিন্তু কখনো আসে না। এদিক থেকে স্ট্রং হলো পুষ্প। সে সম্পূর্ণ স্বাভাবিক। তার চেহারার ভাবগতি আগেও যেমন ছিল এখনো তাই, যেন জানেই না কিছু। কেবল সকালের নাস্তা সেরেছে 4 জন, আর সেই নাস্তার টেবিলেই ইকবাল গমগমে গলায় জানালো, আজকের সম্পূর্ণ দিন পিওর মন মতো হবে, মানে ও যা চাইবে, যেখানে যেতে চাইবে তাই হবে। পিও এতক্ষণ গুটিয়েছিল ধূসর পাশে বলেই। মানুষটাকে দেখলেই গতকালকের সব ঘটনা মনে পড়ে, লজ্জা লাগে। অথচ এই ঘোষণায় মুহূর্তেই লাফিয়ে ওঠে, প্রশ্ন ছাড়াই বায়না ছাড়ে। প্রথম দিনের মতো টলার করে ঘুরবে।
ধূসর মানা করতে গিয়েও করলো না, তবে নাক চোখ কুঁচকে ওর দিকে চেয়েছিল কিছুক্ষণ। সেদিন ভয়ে আধমরা হয়ে যাচ্ছিল। এরপরও এই মেয়ের শিক্ষা হয়নি। পিউ স্লিপার খুলে হাতে নিয়েছে। সে আর পুষ্প হাঁটছে পাশাপাশি। ইকবাল ধূসর গিয়েছে ট্রলার ঠিক করতে। পিউকে জুতো খুলতে দেখেই পুষ্প বলল, বালুর মধ্যে অনেক কিছু থাকে, কামড়াবে কিন্তু। কিছু হবে না। তুই বললেই হলো, শামুক আছে অনেক ধারালো, পা কাটবি, জুতো পর। পিউ ঠোঁট উল্টে বলল। একটু হাঁটি না, খালি পায়ে আরাম লাগছে। পুষ্প ঝামটি মেরে বলল, যা মন চায় তাই কর, একটা কথাও শুনিস না। এরপর আছাড় খেয়ে পর, শুধু দেখিস কি কর। কথা ভালো করে ফুটলো না। এর আগে পুষ্প নিজেই জুতায় বেঁধে পড়ে গেল। সারাসারি বালুতে মেখে একাকার হলো অমনি। পিউ ভ্যাবাচাকা খেয়ে গিয়েছে। তারপর হু হা করে হেসে উঠল। হাসতে হাসতে পেট চেপে নুইয়ে পড়ল। পুষ্প ব্যথা পায়নি, তবে দু হাত আর তার নতুন শাড়ির পাড়ে বালু ভরতে ভীষণ দুঃখ পেয়েছে। সাজগোজ উঠে যাওয়ার কষ্টেও তো আছেই। বালুমাখা কাপড় চোপড় দেখে নাক ছিটকালো সে। পিউ হাসতে হাসতে টেনে টেনে বলল, এই জন্যই কবি বলিয়াছেন, অপরের জন্য গর্ত খুঁড়িলে সেথা নিজেকেই পড়িতে হয়। পুষ্প ধমক দিল, চুপ কর, হাসি থামিয়ে আমাকে তোল। ধূসরের ফোন এলে একটু দূরে গিয়ে দাঁড়ালো সে। আশেপাশে ট্রলারের ইঞ্জিনের শব্দে তেমন পরিষ্কার আওয়াজ পাচ্ছিল না সেখানে। পুষ্প সমুদ্রের লবণ পানি দিয়েই হাত পা যতটা পারলো ধুয়েছে। ধূসরকে দেখেই পিউ ছুটতে ছুটতে তার কাছে এলো। পুষ্প পেছন থেকে সাবধান করলো, পিউ খবরদার, কাউকে বলবি না। কে শোনে কার কথা। পিউ দৌড়ে ওর কাছে এসে থামে। ধূসর কথা শেষ করে পিঠ ফিরিয়েই তাকায়। পিউয়ের আদলে দীপ্তিময়, গোলাপি ঠোঁটের চারপাশে স্বতঃস্ফূর্তি। এসেই বলল, ধূসর ভাই জানেন কি হয়েছে? ধূসরের চেহারায় অতটা কৌতূহল দেখা গেল না। সমুদ্র দেখে ছুটে আসা বাতাসে পিউয়ের খোলা চুল নাকে মুখে পড়ছিল। সে আলগোছে সেগুলো কানের পাশে গুজে দেয়, শান্তভাবে শুধায়, কি হয়েছে? পিউ যতটা উচ্ছ্বাসিত মনে বলতে এসেছিল, নিমিষেই মিয়ে গেল তা। এই যে ধূসর ছুলো, আবার কেমন করে চেয়ে আছে। এতেই মুখ তালা বুঝলো তার। পুষ্প বুঝতে পেরে মিটিমিটি হাসে, বিড়বিড় করে বলে, হয়েছে ওর বলা। এর মধ্যে ইকবাল এগিয়ে আসে। ট্রলার মালিকের সাথে করে আসা দরদামের ব্যাপারে জানায়। পিউ যদি আবার তার আছাড় খাওয়ার কথাটা বলতে নেয়, সেই আতঙ্কে ওর হাত টেনে নিয়ে গেল পুষ্প। বলল, চল ওদিকে যাই। ইকবাল মাথা চুলকাতে চুলকাতে শুধালো, কিরে যাবি? এটা তো প্রথম দিনের থেকেই 4 গুণ বেশি দাম চাইছে, আর ওটা ছাড়া জাতের ট্রলারও দেখছি না। আজ যা আছে সব ভাঙা চোরা, যদি পানি উঠে ডুবে যায়। ধূসর নির্লিপ্ত, সে ঠোঁট কামড়ে অন্যভাবে ভাবছে। চিন্তিত ভঙ্গিতে ঘাড় ঘষছে হাতে। ইকবাল নিজের মতো বকবক করে থামলো। ওপাশ থেকে উত্তরের আশায় তাকালো। ধূসরের মুখবিবরণ নিরীক্ষণ করে বলল, কিছু হয়েছে? সোহেল ফোন করেছিল। ইকবালের চেহারায় উদ্বেগ এলো তৎক্ষণাৎ। কি বলল? আশরাকের দলবল পার্লামেন্টের গেটে এসে ভাঙচুর করেছে, শাসিয়ে গিয়েছে ওদের। নির্বাচনের দিন যান নিয়ে ফিরতে দেবে না, আরও কত কি। ইকবাল চোয়াল ফুটিয়ে বলল, কত বড় কুত্তার বাচ্চা! আমার নেইটের পেয়ে এসেছিল। সোহেল ঘাবড়ে আছে। খলিল ভাই বললেন ইমিডিয়েট আমাদের ওখানে যেতে, মিটিং বসাবেন। আর 7টা দিনও কিন্তু বাকি নেই। তাহলে চল, আজই রওনা করব। পরমুহূর্তে নিভে গিয়ে বলল, কিন্তু আজ যে পিউর জন্মদিন, কত বড় মুখ করে বললাম আজ সব ওর মন মতো করব। তার কি হবে? কত কষ্ট পাবে। ধূসর চোখ সরু করে দূরে তাকালো। পিউ আর পুষ্প সমুদ্রের ঢেউ একে অন্যের গায়ে ছেটাচ্ছে। খিলখিল করে হাসছে দুজন। সেখানে আরো 10 মানুষ। সবাইকে ছাপিয়ে ছোট্ট মেয়েটির উপর নজর পড়ে রইল তার। বলল, বিউকে আমি চিনি, সব শুনলে ও নিজেই রাজি হবে। তাও একবার বলে দেখ। বলবো? বল। একবার ঘুরে তাকালো, মুখ ফুলিয়ে শ্বাস নিয়ে ধূসরকে ফেলে ওদের দিকে হেঁটে গেল। থমথমে চেহারা তার। কাছে এসে চুপচাপ দাঁড়িয়ে আছে খেয়াল করতেই পিউ পুষ্প হই হুল্লোড় থামালো। হাসি কমলো। দুজন ততষ্ট চোখে একে অন্যের দিকে দেখলো। পুষ্প শুধালো, কিছু হয়েছে ইকবাল? একটা ঝামেলায় পড়েছি মাই লাভ।
পিউ উদ্গ্রীব হয়ে বলল। কি ঝামেলা ভাইয়া? ইকবাল মায়া মায়ার নেত্রে পিউকে দেখে। তার এখনই এখান থেকে যাওয়ার ইচ্ছে নেই। মরার বিপদটা আজই আসতে হলো। ধূসর যতই বলুক, সে জানে মেয়েটা সব শুনলে দুঃখ পাবে। বাচ্চা মেয়ে কি আর এত লজিক বলবে? প্রেমিকদের মন বড়ই নাছোড়বান্ধা। এরা প্রেমিকার ব্যস্ততাকে সতীন ভাবে। সতীন এসব তো আর ধূসরের নারকেল মাথায় ঢুকবে না। সে ছোট্ট করে শ্বাস ফেলে বলল, আমাদের পার্লামেন্টের বিপক্ষে দলের লোকজন এসে ভাঙচুর করেছে, হুমকি দিয়েছে। আমি আর ধূসর সেখানে নেই তো ভয় পেয়ে আছে ওরা। খলিল ভাই মিটিং ডাকবেন কাল, ফোন দিচ্ছেন। ততক্ষণে ধূসর এসে পাশে দাঁড়ায় ওর। ইকবাল বিরতি নিতেই পিউ চক্ষু প্রকট করে বলল, সে কি, তাহলে তো আপনাদের এখন ওখানে থাকা দরকার। হ্যাঁ, কিন্তু আমাদের ফেরার কথা পরশু, আবার আজ যে তোমার জন্মদিন। এখন চলে গেলে তোমার মন খারাপ হবে না পিউ? পিউ আশ্চর্য বনে বলল, মন খারাপ করব কেন? আমার জন্মদিন তো প্রতি বছর আসবে, কিন্তু আপনাদের নির্বাচন আসবে 5 বছরে একবার। এটা নিয়ে আপনি ধূসর ভাই কত খেটেছেন, এটাই তো সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ, তাই না? আপনারা আমার জন্মদিন নিয়ে একদম ভাববেন না তো ভাইয়া। চলুন আমরা এক্ষুনি গিয়ে হোটেল থেকে চেক আউট করে ফেলি। আপু চল, গোছগাছ করি গিয়ে। পুষ্পকে বিস্মিত দেখা গেল না। সেও মাথা দুলিয়ে পিউর সাথে হাঁটা ধরল। ইকবাল বিমূর্ত হয়ে কিছুক্ষণ চেয়ে চেয়ে দেখলো ওদের, তারপর ধূসরের দিকে তাকালো। সে হাসছে, বাঁকা শোধিত বিজয়ের হাসি। পরপর ভ্রু উঁচিয়ে বলল, বলেছিলাম। ইকবাল শ্বাস ঝাড়ল। মানতেই হবে ভাই, এত ছোট মেয়ের এমন ম্যাচুরিটি আমি দেখিনি। তোর মতো টিনের দোকানদার এমন ফিরে পাচ্ছিস বলে কনগ্রাচুলেশন। ধূসর চোখ রাঙাতেই ইকবাল হেসে ফেলল। পরপর হাসলো সেও। ইকবালকে পেছনে রেখে দুপা সামনে এলো। পিউয়ের যাওয়ার দিকে চেয়ে বলল, পিউয়ের প্রতিটি রন্ধ্র আমার চেনা, জানা, পরিচিত। শিকদার ধূসর মাহতাবের পছন্দ সে। ইটস মাস্ট বি ইউনিক। জবা বেগম চোখ মুছতে মুছতে নিচে নামলেন। কাউকে কিছু বুঝতে দিবেন না বিধায় মুখে তৎপর মেকি হাসি ঝোলালেন। অথচ নিচে নামতেই সুমনা বেগম ছুটে এলেন কাছে। আনন্দ চিত্তে বললেন, শুনছো আপা, কাল ওরা ফিরছে। জবা বেগমের অন্তরের মেঘটা মুহূর্তেই কেটে গেল। সদ্য ঝোলানো মিথ্যে হাসি প্রকাণ্ড হলো। গদগদ হয়ে বললেন, সে কি, ফোন করেছিল নাকি? হ্যাঁ, কেবল কথা হলো। যাক বাবা, ঘরটা আবার হই হই করবে। সুমনা ঘাড় নাড়লেন। আচমকা মুখ ভার করে বললেন, 2 দিন ওরা বাড়িতে নেই বলে আমাদের কত খারাপ লাগছে, তাই না আপা? অথচ যখন সারা জীবনের জন্য পরের ঘরে যাবে, কি হবে তখন? জবা দীর্ঘশ্বাস ফেলে বললেন, পুষ্পটাকে তো রাখতেই চেয়েছিলাম নিজেদের কাছে, ভাগ্য ছিল না তাই হয়নি। এখন পিউটাকেও। সুমনা মাঝপথে উচ্চাগ্রহে বলে উঠলেন, এখন পিউকে আবার সাদিফের বউ করতে চাও নাকি? জবা থামলেন। অদ্ভুত অন্যরকম নজরে চাইলেন। তারপর হঠাৎই কি ভেবে মাথা নেড়ে বললেন, না বাবা, আমি আর এসব ভাবাভাবির মধ্যে নেই। দেখা গেল নিজেরা ঠিক করলাম মেয়ে আবার অন্য কাউকে পছন্দ করে বসে আছে। একই ঘটনার পুনরাবৃত্তি আর চাই না বাপু। পিউ সদর গেট থেকেই মাকে ডাকতে শুরু করলো। মেঝুমা, সেজুমা, ছোটমা চিল্লিয়ে সবাইকে ডেকে ডেকে মাথায় তুলল বাড়ি। ফিরতে ফিরতে সন্ধ্যার পার হয়েছে ওদের। হুলস্থুল কণ্ঠের ডাক শুনে প্রত্যেকে ঘর থেকে ছুটে ছুটে বের হলেন। এসেই পিউ পুষ্পকে জড়িয়ে ধরলেন, যেন কতদিন দেখা হয় না। ওরা বাড়ি ছেড়ে একা একা এতটা দিন কোথাও থাকেনি আগে। ধূসর টুকটাক কথাবার্তা বলল সবার সাথে, তারপর ব্যস্ত পায়ে রুমের দিকে এগোলো। ইকবাল ক্লান্তভাবে বসে পড়ল সোফায়। বলতেও হয়নি তার চেহারার অবস্থা দেখেই ঠান্ডা শরবত নিয়ে এলেন সুমনা। পিউ পুষ্প গল্পের ঝুড়ি নিয়ে বসেছে। এতদিন ওখানে যা যা করেছে সবকিছু নিপুণ বর্ণনা। মিনা বেগম মেয়েদের দেখেই হুতাশ নিয়ে বললেন, এত কালো হয়ে গেছিস কেন? রোদের মধ্যে বেশি হাঁটতে বারণ করিনি? পিউ পুষ্প একে অন্যের দিকে চাইল, তারপর হুহাক করে হেসে উঠল। আগেই জানতো মিনা এরকম বলবেন। রাস্তায় মায়ের এই কথাটা বলতে বলতেই আসছিল ওরা। নিমিষেই বাড়িটা ভরে উঠল, হলো প্রাণবন্ত। ওরা বাড়ির সবার জন্য টুকিটাকি কেনাকাটা করে এনেছে। রিক্ত আর রাদীপ তাদের খেলার জিনিসপত্র নিয়ে ছুটল ঘরে। অথচ এদের মধ্যে সাদিপ কোথাও নেই।
পিউ চোখে চোখে অনেকক্ষণ খুঁজেও পেল না। অদ্ভুত ব্যাপার, ছেলেটাকে উইশও করেনি, না মেসেজে না কলে, এমনকি প্রতিবার ওর ছবি দিয়ে টাইম লাইনে পোস্ট করে। এবার সেটাও করলো না, ভুলে গিয়েছে হয়তো, কাজের যা চাপ। পিউ শুধালো, সাদিপ ভাই কি অফিসে? জবা বেগম বললেন, না, বাড়িতেই। সে অবাক কণ্ঠে বলল, তাহলে নিচে এলো না যে? আমরা এসেছি শুনলে তো ঘরে থাকার কথা না। মিনা মুখ কালো করে জানালেন, ওর যেন কি হয়েছে বুঝলি, কাল ফোন করে জানালো অফিসের কাজে বাইরে যাচ্ছে, ফিরবে না। ফিরলো আজ ফজরের সময়, কিন্তু সেই যে এলো আর বেরই হয়নি। জবা বেগম ভাবলেন, আমার সাথে চিল্লিয়েও কথা বলেছে আপা, যা কখনো হয়নি। সেটা তো আর বলিনি তোমাদের। পিউ সহসা উঠে দাঁড়ালো, সাদিফের জন্য কিনে আনা ঘড়িটা হাতে তুলে বলল, দেখে আসি তোমাদের ছেলে দরজা দিয়ে কি করছে। স্বতঃস্ফূর্ত পায়ে ছুটল সে। পুষ্প নিজের ঘরে গেলে কাপড় ছাড়তে, ইকবাল চলল তার পেছনে। সে আর ধূসর একটু বিশ্রাম নিয়েই বেরিয়ে পড়বে। পার্লামেন্টের অবস্থা না দেখে অবধি স্থির হতে পারছে না। পিউ জোরে জোরে দরজা ধাক্কাচ্ছে, শব্দে ছাদ ভেঙে পড়ার অবস্থা। প্রথমে ভদ্রতার সহিত ধাক্কালেও সাদিপ সারা শব্দ দেয়নি। এই জোর শব্দে বিরক্ত হলো সাদিপ, রীতিমতো তুঙ্গে উঠল মেজাজ। নেমে এসে শক্ত হাতে দরজা খুলল। কঠোর ভাষা বলতে হা করলে পিউ দাঁত বের করে বলল, সারপ্রাইজ। সাদিপ সত্যিই চমকালো। হিসেব মতো ওদের ফেরার কথা কালকের পরদিন, তাহলে আজ? এত করে বিরক্ত চোখে মুখে বিস্ময় এনে শুধালো, তুই? পিউ ভেবেছিল উইশ করা নিয়ে অভিযোগ করবে, কিন্তু সাদিপের অন্যরকম অগোছালো চেহারা দেখে গিলে ফেললো সে কথা। বলল, ভেতরে ঢুকতে দেবেন না? হ্যাঁ, আই। সে একপাশে সরে দাঁড়ালো। পিউ ঢুকতে ঢুকতে শুধালো, আপনার কি গলা বসে গিয়েছে ভাইয়া? ভাঙা ভাঙা শোনাচ্ছে কেন? সাদিপ ভাবল, যেখানে মনি ভেঙেছে সেখানে কণ্ঠ আর কি। মুখে নিরুত্তর সে, তবে এক ধ্যানে চেয়ে রইল ওর দিকে। পিউ হঠাৎ ঘুরে চাইতেই গলা ঝেড়ে চোখ নামালো। পিউ ঘড়ির বক্স দেখিয়ে বলল, এই দেখুন আপনার জন্য কি এনেছি। সাদিপের মধ্যে হেলদোল দেখা গেল না। মন ভালো না থাকলে উপহারে কি এসে যায়। নিষ্প্রভ স্বরে শুধালো, কি? কি সেটা ওখানে দাঁড়িয়ে থাকলে কিভাবে দেখাবো? এদিকে আসুন। সাদিপ ফোঁস করে শ্বাস ফেলে এগিয়ে যায়, মুখোমুখি দাঁড়ায়। পিউ বলল, হাত দিন। হাতটা দিন। আগে হলে বলা মাত্র সাদিপ হাত বাড়াতো, কিন্তু আজ সংকোচে সংকোচে জড়িয়ে ধরে অন্তরপুর। পিউর দিকে তাকালেই তার গতকালের সব চোখে ভাসে। ভীষণ অস্বস্তিতে বোধ হয়ে এসেছে দেহ, তবুও পিউয়ের তাগাদায় হাতটা বাড়িয়ে দিল। পিউ বক্স খুলল, বেরিয়ে এলো সোনালি রঙের দামি ঘড়িটি। এটা ওর পছন্দের কেনা, তবে টাকা দিয়েছে ধূসর। তারপর সাদিপের কবজিতে রেখে বেল্ট বাঁধতে বাঁধতে বলল, এটা দোকানের ডিসপ্লেতে সাজানো ছিল, কাচের বাইরে থেকে দেখেই ভালো লেগেছে আমার। আপনার হাতে মানাবে বলে ধূসর ভাই কিনে দিল। সাদিপ কিছু বলল না, শুষ্ক ঢোক গিলল শুধু। পিউয়ের মুখে ধূসর ভাইয়ের নাম কেমন বিষাদ ঠেকল। এই যে তার চোখের ভাষা অন্য, ভিন্ন তার চাওয়া, এসব কি পিউ কোনোদিন বোঝেনি? ওর চোখে মুখে তো একটু জড়তা দ্বিধা কিচ্ছু নেই। কেন নেই? কারণ ও তাকে ভালোবাসে না। ওটা টানা টানা চোখে সে কেবল ভাই, বড় ভাই। নেই নেত্রপল্লবের প্রতিটা ঝাপটা পতিত হয় ধূসরের নামে। এই মনোমুগ্ধকর নির্মল হাসি স্থলিত হয় ধূসরের নামে। ভাগ্যিস পিউকে কিছু বলা হয়নি কাল, এর আগে কখনো বলেনি, না হলে আজ এতটা সহজে পিউ কাছে আসতো না। সামান্য বিয়ে ঠিক হওয়াতেই পুষ্পের সঙ্গে এত সুন্দর সম্পর্কের তালগোল পাকালো। মেয়েটা আগের মতো তার চোখের দিকে চাইতে পারে না, অস্বস্তি দেখা যায় সেখানে। আর যদি পিউ জানতো সাদিপ নামের ওই মানুষটা তাকে ভালোবাসে, তবে কি হতো? এই ঘরেই হয়তো পা রাখতো না পিউ। সামনে আসতো কিনা সন্দেহ। সাদিপ দীর্ঘশ্বাস ফেলল। গতকাল ধূসর পিউর একে অন্যকে জড়িয়ে ধরার দৃশ্য মনে করে ভাবল, পৃথিবীটা কি অদ্ভুত পিউ। আমরা একই বাড়িতে থাকবো, একই ছাদের নিচে, সামনাসামনি, কাছাকাছি, মুখোমুখি, আবার অথচ আমাদের মধ্যে থাকবে আকাশ সমান দূরত্ব। যে আকাশের প্রতিটি মেঘ অশ্রিত, কুচকুচে, শ্রীহীন হবে। যে তোকে এতগুলো বছর সযত্নে নিজের হিসেবে কল্পনা করে এলাম, সেই তুই হবি আমার বড় ভাইয়ের বউ।
আমজাদ শিকদারের চকচকে গাড়িটা লম্বা জ্যামের কবলে। বরাবর তিনি হাত ঘড়ি দেখছেন। এই নিয়ে 20 মিনিট হতে চলল। জটছোটার নামই নেই। এই জ্যামের মুখোপেক্ষী হবেন না বলেই প্রতিদিন ভোরে বের হন, কিন্তু আজ আর রক্ষে পাওয়া গেল না। তিনি পাশ ফিরে একবার ভাইয়ের দিকে চাইলেন। আফতাব ঘুমে ঢুলছেন। একটু পর মাথাটা হেলে পড়েছে, আবার সোজা করছেন উনি। ভদ্রলোকের এটা দৈনন্দিন রুটিন। নাস্তাও কোনো রকম নাকে মুখে ঠুসে বের হন। এত বছরেও অভ্যাস দাঁড়ালো না বলে মাঝে মধ্যে আমজাদ বিরক্ত হন বটে। এই এখনো হলেন। গাড়ি যে জ্যামে আটকে দেখো গিয়ে হুঁশি নেই এর। তিনি কাজ নামালেন, জানালা থেকে বাইরে তাকালেন, গলা উঁচিয়ে বোঝার চেষ্টা করলেন জ্যামের লাগাম কতটা। না, এই জ্যাম ছুটতে আরও মিনিট 10 লাগবে। কোন কুক্ষণে যে ফ্যাক্টরিটা এদিকে নিয়েছিলেন। হঠাৎ একটা পরিচিত মুখ দেখে ভ্রু বেঁকে এলো ওনার। সতর্ক করলেন দৃষ্টি। চেনা মুখটি রাস্তা পার হচ্ছে। একটু দূর থেকে আমজাদ চিনতে পেরেই ডাক ছড়লেন, ফয়সাল, এই যে ফয়সাল। আকস্মাৎ উঁচু কণ্ঠে ঘুম থেকে ধরফড়িয়ে উঠলেন আফতাব। কে কে কে? কেউ না, তুমি ঘুমাও। প্রথম দফায় ভয় কাটলো ভাইয়ের শান্ত গলায়। আফতাব নিশ্চিন্তে আবার মাথা এলিয়ে দিলেন সিটে। নিজের নাম শুনে চটপট থামলো ফয়সাল। ভুল শুনেছে ভেবে পা বাড়ালে আমজাদ ফের ডাকলেন, সাথে হাত নেড়ে চেষ্টা করলেন মনোযোগ পাওয়ার। ফয়সাল এতক্ষণে ওনাকে দেখলো। কোসকানো কপাল মসৃণ হলো সবেগে। বিনির্ম পায়ে এগিয়ে এলো, সালাম দিল হাত উঁচিয়ে। এতো ভদ্রতার আরো একবার মুগ্ধ হলেন আমজাদ। জবাব ফিরিয়ে শুধালেন, কেমন আছো? জি আলহামদুলিল্লাহ আঙ্কেল, আপনি কেমন আছেন? ভালো। এত সকালে কোথা থেকে এলে? বিকালে এক্সাম আছে তো, তাই ওই সময়ের টিউশনিটা এখন পড়িয়ে এসেছি। আমজাদ অবাক হলেন ভীষণ। টিউশনি? এখনো টিউশন করছো কেন? তোমার না চাকরি হয়েছে? ফয়সাল ওনার চেয়ে অবাক হয়ে বলল, চাকরি না তো আঙ্কেল, কে বলেছে আপনাকে? আমজাদ থেমে থেমে বললেন, হয়নি? তাহলে পিওকে পড়ানো হুট করে ছাড়লে যে? আমি ছাড়িনি তো আঙ্কেল, আন্টি ফোন করে আমাকে নিষেধ করেছিলেন পড়াতে যেতে। আমজাদ দুই চোখ ঝাপটে বললেন, কি? তারপর মনে পড়ল সেই দিনের ঘটনা, যখন পিউ মারিয়াকে দেখে হাঁ হুতাশ লাগিয়ে কাঁদল। আর সে রেগে মেগে ফিরে এলো কামরায়। মিনা তো ইনিয়ে বিনিয়ে বলেছিল ফয়সাল চাকরি পেয়েছে, তাই পড়বে না। ব্যস্ততায় উনিও আর খোঁজ নেননি, অথচ মিথ্যে ছিল ওটা। আমজাদ বিরক্ত শ্বাস নিলেন, তারপর বললেন, মানা করলেও আর তুমিও গেলে না? আমাকে একবার জিজ্ঞাসা করবে না? তোমার বাবাকে এত বড় মুখ করে বললাম আমি। ফয়সালের চেহারাটাও এ যাত্রায় ছোট হয়ে এলো। নিচু কণ্ঠে বলল, আমি আপনাকে জানাতে চেয়েছিলাম আঙ্কেল, কিন্তু কিন্তু কি? সে একটু চুপ থেকে জানালো, কিন্তু ওই দিন সন্ধ্যায় ধূসর ভাই এসে আমায় ধমকাধমকি করে গেলেন, তাই আর। আফতাব সচকিতে তাকালেন ধূসরের নাম শুনতেই। তার ঘুম শেষ। আমজাদ বিস্মিত কণ্ঠে বললেন, ধূসর কি কি বলেছে? উনি যে ঠিক কি বলেছে আমি নিজেও বুঝতে পারিনি, তবে আপনাদের বাড়ির ধারে কাছেও যেতে মানা করেছিলেন আমায়। উনি হয়তো পিউ আর আমাকে নিয়ে ব্যতিক্রম কিছু ভেবেছিলেন, কিন্তু বিশ্বাস করুন আঙ্কেল, আমি কিন্তু পিউকে ছোট বোনই ভাবি। আমজাদ থম ধরে গেলেন। ওমন থমথমে কণ্ঠে বললেন, ঠিক আছে, তুমি এখন যাও। কথার পিঠে এমন উত্তর আশা করেনি ফয়সাল। তার আদলে হতাশা দেখা গেল। নালিশটা কি গুছিয়ে করতে পারল না? এই সুযোগে টিউশনিটা আবার ফেরত পেলে ভাগ্য খুলত। মাস শেষে ৮,০০০ টাকা। অজ্ঞতা ফলাফল শূন্য দেখে কথা বাড়ল না সে। দীর্ঘশ্বাস ফেলে পুনরায় সালাম ঠুকে বিদায় নিল। আমজাদ তপ্ত চোখে আফতাবের দিকে চাইলেন। নাক ঢেকে ঘুমাচ্ছেন উনি। আমজাদ রেগে বলল, তুমি যে ঘুমের ভান করছো আমি কিন্তু জানি আফতাব। আফতাব চোখ মেললেন। ধরা পড়েছেন বলে ঠোঁট উল্টে সোজা হয়ে বসলেন। ভেতরে ভেতরে আজারি লাগালেন সামনে। এখন ছেলের নামে এবার দু কথা শুনতে হবে না। এই বাদর ছেলে এ যাত্রায় এই বুড়ো বাপটাকে শান্তি দেবে না। দেখেছো তোমার ছেলের কাণ্ড? দেখেছো ফয়সালটাকে তাড়িয়ে একটা বন্ধু আনিয়েছে। তার সে বন্ধু পড়াতে আসে, 15 দিন এসে আর খবর নেই। আর তোমার ভাবি সেই বা কম কিসে, দুজন মিলে আমায় কাহিনী বানিয়ে শোনালো। দাঁড়াও, এর একটা বিহিত আমি করছি। আমজাদ ফোঁস করলেন, অথচ বিড়াল ছানার ন্যায় গুটিয়ে বসে রইলেন আফতাব। ওনার চুপ থাকাটা সহ্য না কুলালে তিনি খ্যাক করে বললেন, কি কথা বলছো না কেন?
আফতাব মিনমিন করে বললেন, কি বলবো ভাইজান, কম তো বলি না ছেলেটাকে, এতেও কাজ হচ্ছে না যখন, আর শুধরাবে বলে মনেও হয় না। সাথে একটা লম্বা আক্ষেপের নিঃশ্বাস ফেললেন তিনি। শুধরানোর দরকার নেই আর, এবার সোজা এর রাস্তা দিয়ে আগাপ। ও ভুলে যায় যে আমরা ওর বাপ। আগে তোমার ছেলে মানে পালের গোদাটাকে দেখছি, তারপর তোমার ভাবিরও চড়ছে। আফতাব গোবেচারা ভঙ্গিতে মাথা নাড়লেন, ভাবলেন কি যে করবেন কে জানে, অত বড় দামনা ছেলের তেরা ঘাড়ের রক কি আর সোজা হবে? এই ছেলে ঠিক হবে না ভাইজান, আমি আশা ছেড়েছি, আপনিও ছেড়ে দিন। আজ টানা 3 দিন পর সাদিকের পা পড়ল অফিসে। এমন নয় সে ছুটিতে ছিল, ইচ্ছে করে আসেনি। একমাত্র অনুষ্ঠান ব্যতীত ঝড় তুফানও যে ছেলে কামাই করে না সে অফিসমুখ হয়নি কদিনে। অফিসের বস তাকে ফোন করে করে হয়রান প্রায়, একটাবার সংযোগ পাননি। পাবে কি করে? সাদিক সিম শুদ্ধ খুলে রেখেছিল, খেতেও নিচে নামেনি, সন্ধ্যায় আড্ডা দিতে আসেনি, হইচই করেনি পিউদের সাথে, রুমে খেয়েছে, ঘুমিয়েছে, কাজ শেষে বন্ধ করেছে দৌড়। ওই দিনের পর জবা বেগম যতবার ঘরের সামনে যেতেন দরজা বন্ধ। পিউ ডাকেনি, তবে ভেতর ভেতর সবাই চিন্তিত ছিল ওকে নিয়ে। সাদিবকে দেখে কিয়ৎকাল তৃষ্ণা সমেত চেয়ে রইল মারিয়া, নিষ্পলক নিশ্চল সেই দৃষ্টি, যেন 3 দিন নয় 3 যুগ পর মানুষটার সামনে এসেছে ওর। এই 3 দিন কি মারাত্মক ছটফট সে করেছে কেউ জানে না। কতবার ফোন দিয়েছে, বন্ধ। একবার চেয়েছিল ও বাড়ি যাবে, পারেনি। প্রতিদিন সাদিব তার পাশ কাটিয়ে যাওয়ার সময় একবার তাকাতো, মৃদু করে হাসতো, অথচ আজ সোজা ঢুকে গেল কেবিনে, যেন এক যন্ত্রমানব হেঁটে গেল, ফিরেও দেখলো না ওকে। মারিয়া সারাটা বেলা কাজে মন বসাতে পারল না। আজ করতে পারছে মানুষটা ভালো নেই, হয়তো পিউ রাজি হয়নি, হওয়ার তো কথাও না, কিন্তু সাদিবকে নিয়ে ভাবতে বসে সব গরমিল হচ্ছে তার। কাজে ভুল করছিল বারবার, সব ভুলে মাথা খারাপ হওয়ার মতো অবস্থা। লাঞ্চ টাইম পড়তেই মারিয়া উসকুস প্রকারও হলো, চাতকের ন্যায় খানিকক্ষণ অপেক্ষা চালালো। এই বুঝি সাদিব বের হবে, গতবারের মতো এসে আবদার ছড়ে একসাথে খাওয়ার, কিন্তু সময় কাটলেও তার দেখা নেই। শেষে অধৈর্য হয়ে পড়ল সে, নিজেই সাহস জুগিয়ে উঠে দাঁড়ালো। অফিসের নিয়ম অনুযায়ী একজন সামান্য কর্মচারী চাইলেই ম্যানেজারের কক্ষে যেতে পারে না যতক্ষণ না তাকে ডাকা হয়, কিন্তু মারিয়া এই নীতির ধার ধারল না আজ। তার মন বলছে সাদিব ঠিক নেই। যখন পাশ থেকে যাচ্ছিল কেমন মনমরা লাগছিল দেখতে। এইসব জেনে শুনেও এভাবে পুতুল সেজে বসে থাকার মানে হয় না। মারিয়া ততস্ত্র এগিয়ে যায়, কাচের দরজা দুবার টোকা দিয়ে নরম গলায় প্রশ্ন পাঠায়, আসবো স্যার? আসুন। মারিয়া বুক ভরে শ্বাস টেনে ভেতরে ঢুকলো। সাদিব কপালে এক হাত ঠেস দিয়ে আরেক হাতে কলম ধরেছিল। একজন ঢুকেছে টের পেয়ে আলসে ভঙ্গিতে চোখ তুলল। মারিয়াকে দেখতে সচেতন হলো সেই দৃষ্টি, মসৃণ ভুড়ো গুছিয়ে এলো এক জায়গায়, বলল, আপনি? কণ্ঠে অল্প স্বল্প বিস্ময়। মারিয়া এগোচ্ছে না, স্থির দাঁড়িয়ে, তবে চাহনি অবিচল, যেন পরখ করছে ওর ফর্সা গোলগাল মুখ বিবরণ। সারা শব্দ না পেয়ে সাদিব বলল, আপনাকে কিছু বলেছি? মারিয়া নড়ে ওঠে, নিজেকে সামলে নেয় দ্রুত, অগোছালো দৃষ্টি মেঝেতে ফেলে। সাদিব কি বুঝলো কে জানে, সামনের চেয়ার দেখিয়ে বলল, বসুন মারিয়া। মারিয়া চকিতে তাকায়, বুক মুচড়ে ওঠে মুহূর্তে। প্রথমবার সাদিপের মুখে নিজের ঠিকঠাক নামটা কদাচিৎ ঢেকে হৃদয় নিগড়ে কান্না পায়, অথচ সামলে নেওয়ার প্রবল ক্ষমতা আজও বাঁচিয়ে দেয় ওকে। ঢোক গিলার সাথে সেই কান্নাটুকু গিলে ফেললো প্রযত্নে। কি ব্যাপার, দাঁড়িয়ে থাকবেন? আসুন। সাদিপের কণ্ঠ সুস্থির, তবে বেশ ভাঙা। মারিয়া ঘাড় ঝাঁকায়, ধীরজ কদম সামনে বাড়ায়। প্রথমবার ওর কেবিনে এলো সে। ছোটখাটো কেবিন, দেয়ালে একটা মাঝারি আকারের এসি ঝুলছে, তার পাশের দেয়ালে এক হাত বড় সাইজের ঘড়ি, একটা চৌকোনা টেবিল, সামনে দুটো ফর্মের চেয়ার, ও কোনা একটা ক্যাবিনেট আর পানির ফিল্টার। মারিয়া আশেপাশে একবার চোখ বুলিয়ে কাছে এলো, বসলো সাদিপের সামনের কেদারায়। চোখে চোখ পড়তেই নিজেকে দুর্বল মনে হলো খুব। যতটা সাহস নিয়ে এসেছিল এখন তার কিছুতেই নেই, সবটা গুলিয়ে গিয়েছে কেমন। তার মতো চটাং চটাং কথা বলা মেয়েটাও ভালোবাসার মানুষের সামনে এনে চুপ মেরে যায়। সাদিপ ফাইল বন্ধ করে পূর্ণ দৃষ্টিতে তাকায়। মারিয়াকে অপ্রতিভ লাগছে, যেন কত কিছু বলবে, আসছে না মুখে। সে স্থির গলায় শুধালো, হঠাৎ এলেন যে? মারিয়া জিভে ঠোঁট ভেজায়, কথা খোঁজে, সময় নিয়ে প্রশ্ন করে, ঠান্ডা লেগেছে আপনার? না, কেন?
গলা বসে গেছে। সাদীপ দীর্ঘশ্বাস ফেলল, কিছু বলল না। ওই দিন অত কাদার পর থেকেই গলা ভেঙেছে, এখনো ঠিক হয়নি। শেষ কবে এত চিল্লিয়ে কেঁদেছিল সে জানে না। মারিয়া চিন্তায় পড়েছে, সে কি কথাটা তুলবে, উঠাবে প্রসঙ্গ? সাদীপের মুখ দেখে দ্বিধাবোধ হচ্ছে, যদি কাটা খায় নুন ছেটানো ভাবে। অথচ সাদীপ নিজেই বলল, পিউকে আমি উপহারটা দিতে পারিনি। কথাটা কেমন শোনালো না, যেন হাজার খানেক ব্যথাটা আর মর্মযন্ত্রণা মিশে হেথায়। মারিয়ার হয়তো খুশি হওয়া উচিত, কিন্তু সাদীপের ব্যথাতুর আওয়াজ সরাসরি বুকে গিয়ে বিঁধল। মনে হলো একটা তীর এসে সাই করে গেঁথে গেল বক্ষের বাপাশে। সবকিছু জেনেও শুধালো, কেন পিউ নেয়নি? এ যাত্রায় হাসলো সাদীপ, উদাস তার স্বর। নেবে কি, ওর কাছেই তো যায়নি মারিয়া। এর আগে কিছু দৃশ্য আমাকে সারা জীবনের মতো থামিয়ে দিল। মারিয়ার আগ্রহ জন্মালো খুব। কি সেই দৃশ্য জানার জন্য উচাটন লাগলো। আগে ভাগে কিছু না জানলেই ভালো হতো, হয়তো এতটা অস্বস্তি থাকতো না। তবুও খুশখুশে জিভ নিয়ে চুপ রইল সে। সাদীপ নিজেই বলল, খুব খুশি ছিলাম আমি, উত্তেজিত। পিউ কি বলবে, ওর রিয়াকশন কেমন হবে, এসব নিয়ে ভেবে পাগল হয়ে যাচ্ছিলাম। কিন্তু শেষমেশ এমন কিছু জেনেছি, এমন অপ্রিয় কিছু সত্য, যা স্রোত আমার সব আনন্দ খড়কুটোর মতো ভাসিয়ে ডুবিয়ে দিল। মারিয়া নিশ্চুপ, মাথাও নামিয়ে নিল নিচে। জানতে চাইবেন না কি সত্যি? পিউ ধূসর ভাইকে ভালোবাসে, তাই তো? কথাটা মুখ ফসকে বলে ফেলল সে। খেয়াল পড়তেই থমকে গেল নিঃশ্বাস। আতঙ্কিত কম্পিত নেত্রে তাকালো। সাদীপ অত্যাশ্চর্য নেয় চেয়ে তার দিকে। চোখে মুখে চমক, হকচকানোর ছাপ, যা দেখে তার সংখ্যা বাড়ল। ভয় হলো। সাদীপ বিস্ময়হত কণ্ঠে বলল, আপনি জানতেন? মারিয়া অস্বীকার করল না। ওর নিচে মাথা ঝাঁকাতেই সাদীপ আহতের ন্যায় বলল, জেনেও চুপ ছিলেন কেন? বলেননি আমায়? সেদিন যখন যাবো বলেছি আটকালেন না কেন? শেষ কেনটায় উঁচু হলো আওয়াজ। মারিয়া কেঁপে ওঠে, থেমে থেমে জানালো, আমি বললে আপনি ভুল বুঝতেন, হয়তো বিশ্বাসও করতেন না। ভালোবাসার ক্ষেত্রে এই ব্যাপারগুলো খুব অদ্ভুত হয়। চাক্ষুষ প্রমাণ ছাড়া আমরা অপর পাশের মানুষটাকে অবিশ্বাস করতে পারি না। তারপর ওর দিকে চেয়ে কাতর কণ্ঠে বলল, আমি চেয়েছিলাম বলতে, বিশ্বাস করুন, কিন্তু সেদিন আপনার মুখে পিওর প্রতি দৃঢ়তা দেখে আর পারিনি। যার প্রতি আপনার এত আস্থা, সেসব আবার সামান্য কিছু কথাই নষ্ট হোক, এটা আমি চাইনি। সাদীপের সাদাটে চিবুক শক্ত, চশমার কোণা থেকে দেখা যাচ্ছে দুটো তপ্ত আঁখি। মারিয়া থামলে সেই নেত্র এক হলো। খুব জোরে এলো শ্বাস ফেলার আওয়াজ। তারপর তাকালো, সোজাসুজি শুধালো, কবে থেকে জানতেন? মারিয়া জিভে ঠোঁট ভেজায়, আস্তে ধীরে বললে, অনেক আগে থেকে ভাইয়ের কাছে শুনেছিলাম ধূসর ভাই পিউকে ভালোবাসেন। এটা ওনার কাছের দূরে প্রায় সবাই জানে। সাদীপ কিছুক্ষণ চুপ করে থাকলো। তারপর ক্লান্ত ভঙ্গিতে মাথা এলিয়ে দিল চেয়ারে, ঢোক গিলে বলল, সবাই জানে? কি আজব, এক বাড়ির থেকে শুধু আমিই জানলাম না। মারিয়া বলতে নেয়, এখানে তো আপনার। সে থামিয়ে দেয়, হেসে বলে, আমি ঠিকই বলতেন মারিয়া, চারটে চোখ লাগিয়েও আমি অন্ধ। নাহলে আমরা এত কাছে, এত সামনে, দুটো মানুষের লুকোচুরি প্রেম ধরতে পারলাম না। মাঝে মধ্যে মনে হতো, কি জানেন, পিউ ভাইয়াকে নিয়ে আগ্রহী। যেখানে আমি ডেকেও পাই না, সেখানে ভাইয়ার সব কাজে ও চেঁচে ছুটে হাজির হয়। কিন্তু যেদিন চশমা ভাঙাই, আমি পিউকে বকলাম আর ভাইয়া আমায় শাসালো, সেদিন মনে হলো ভাইয়া ওকে বকলেও অধিক স্নেহ করেন। তাই তো আমার বকাঝকাটা তার সহ্য হয়নি। আর কত আদর করলে ছোটরা তার পিছনে ঘুরবে, স্বাভাবিক। আমি কত বোকা। ওদিন ভাইয়ার শাসনের আড়ালে যদি স্নেহ না খুঁজে বুঝতাম ওটা পিওর প্রতি ওর ভালোবাসা, ওর টান, হয়তো আমার ভালোবাসা সেদিনই লাগাম টেনে নিতাম। এতখানি গড়াতো না। আফটার অল, আমি তো আর সিরিয়ালের বেহায়া ভিলেন নই যে কেউ ভালোবাসে না জেনেও তাকে পাওয়ার লোভে উঠে পড়ে লাগবো। সাদীপ প্রশস্ত হাসল, কিন্তু এর পেছনে নিষ্কৃত কষ্ট কড়াই গন্ডায় অনুভব করল মারিয়া। সে নিজেও একই নৌকার মাঝি, যেই নৌকায় বৈঠা চলে একতরফা প্রেমে। ছেঁড়া পাতলা পাল উড়ে মন ভাঙার নামে। সাদীপের ভীষণ ফর্সা মুখের দিকে চেয়ে জ্বলে উঠল তার দৃষ্টিযুগল। বুক চিরে নির্গত হলো কিছু নিহত প্রশ্বাস। সাদীপ অতটা কাছে গিয়েও তার ভালোবাসার মানুষকে কিছু বলতে পারেনি, যেমন পারছে না সে। এর থেকে পীড়াদায়ক আর কি আছে? তাদের মধ্যে আগে যেই
ঠাটবাটের ভেদ ছিল, এখন আরও একটা কারণ যোগ হলো শুধু। সাদীপের চাউনিতে পিউয়ের প্রতি অঢেল ভালোবাসা দেখেও সে ওই মনে নিজেকে বসাতে চায় না। তার চেয়ে চলুক না জীবন যেমন চলছে। আপনি কখনো জানবেন না সাদীপ, আপনার এই শুভ্র মুখবিবর আমার স্বস্তি নিদ্রার সন্ধি। কখনো জানবেন না আপনার কণ্ঠ শোনার আশায় আমি কতটা ব্যাকুল ছটফটে। কখনো জানবেন না আপনার সাথে এই গোপন বিচ্ছেদের যন্ত্রণায় আমি নিঃশেষ প্রায়।